কিউরিওফাইটের ঘোষলি কল রেকর্ডিং সিরিজের মারাত্মক একটি হরর পডকাস্টে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমি কৌস্তভ। আজকে একটা সানডে স্পেশাল হরর পডকাস্ট আপনারা শুনতে চলেছেন, যেখানে বাংলাদেশের ঢাকার গুলশান অঞ্চলের একটি ফ্ল্যাটের ঘটনা আপনারা জানবেন। ঘটনাটা এতটা সাংঘাতিক, এতটা মারাত্মক, আপনারা পুরোটা জানার পর ভাববেন এটা কি শুনলাম। যাই হোক, আজকের এই ঘটনাটা আপনারা কোথা থেকে শুনছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানান, এবং হ্যাঁ, কিউরিওফাইটের এই ঘোষলি কল রেকর্ডিংগুলো আপনাদের কেমন লাগছে সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। আমার দ্বিতীয় চ্যানেল কৌস্তভ কুমারে আপলোড হয়েছে নতুন একটি পডকাস্ট, একটা আড্ডা, যেখানে হাইকোর্টের একজন অ্যাডভোকেট তমনাথ রামচন্দ্র আমার সাথে ছিলেন। সেখানে আমরা বিভিন্ন বিষয়ে কথাবার্তা বলেছি, সেটা অবশ্যই মিস আউট করবেন না। এবং হ্যাঁ, আশা করছি আজকের এই এপিসোডটাও আপনাদের ভালো লাগবে। আপনারাও আপনাদের সাথে ঘটে যাওয়া এরকমই হরর এক্সপিরিয়েন্স আমার সাথে শেয়ার করতে পারেন curiofite@gmail.com এই ইমেল আইডিতে। এবং এই সকল হরর আপডেটস পেতে এবং অনেক কিছুর ব্যাপারে জানতে আমাকে ইনস্টাগ্রামে ফলো করুন। আমার প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ার লিঙ্ক আপনারা ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট সেকশনের পিন কমেন্টে পেয়ে যাবেন। এবং হ্যাঁ, আজকের এই ভিডিও শেষে কিন্তু আমি টপ কমেন্টস পড়ে শোনাচ্ছি। অবশ্যই আপনারা কিউরিওফাইটের এই এপিসোডগুলো দেখার সময় কমেন্ট করে আপনাদের যে ওপিনিয়ন রয়েছে, যে জিনিসটা আপনারা বলতে চাইছেন, সেটা অবশ্যই জানান। আজকের যে টপ কমেন্টসগুলো রয়েছে সেটা কিন্তু আমি পরের দিনের এপিসোডের শেষে অবশ্যই পড়ে শোনাবো। সেখানে থাকতে পারে আপনার কমেন্টসও। কিউরিওফাইটের এই ঘোষলি কল রেকর্ডিংয়ে আপনারা যদি নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখবেন। তাহলে চলুন, আমি আর কথা বাড়াচ্ছি না, সরাসরি চলে যাচ্ছি কিউরিওফাইটের ঘোষলি কল রেকর্ডিং সিরিজের মারাত্মক একটি হরর পডকাস্টে। ঘড়িতে বেলা 3টে, রবিবার। আপনারা শুনছেন কিউরিওফাইটের ঘোষলি কল রেকর্ডিং সিরিজের একটি হরর পডকাস্ট। আপনাদের আজকের হরর ডোজ। হ্যালো নিবেদিতা, কেমন আছো? এই তো ভালো আছি কৌস্তব, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। বেসিক্যালি তোমার সাথে বেশ কয়েক মাস আগে আমরা একটা রেকর্ডিং করেছিলাম বাংলাদেশের থেকে। তোমার সাথেই ফার্স্ট রেকর্ডিং করো আমার। অ্যান্ড তারপরেও তোমার যে রেকর্ডিংটার অনেকগুলো অংশ আমরা কভার করতে পারিনি। তারপরেও অনেক কিছু ঘটেছে তোমার সাথে, সেগুলোই আজকে জানতে চাই। কারণ আমি যেটা জেনেছিলাম যে তোমার যে হাজবেন্ড ছিল এবং তোমার যে শাশুড়ি মা ছিলেন চট্টগ্রামের বাসিন্দা ছিলেন, এবং তোমার সাথে এবং তোমার মেয়ের সাথে বেশ এমন কিছু প্যারানর্মাল ব্যাপার স্যাপার ঘটে। সেই জিনিসটা খুব ইন্টারেস্টিং ছিল এবং খুব ভয়ের ছিল। বেসিক্যালি মানে যে একটা ঘটনা শুনলে গাটা ছমছম করে ওঠে না, তোমার ঘটনাটা এরকম ছিল। ইভেন আমরা আগের দিন রাতে তোমার আজকের যে ঘটনাটা আছে সেটা চেষ্টা করছিলাম রেকর্ড করার, বিভিন্ন ধরনের বাধা আসার কারণে আমরা সেটা করতে পারিনি। আজকে আমি চাই যে তোমার যে ঘটনাটা রয়েছে সেটা একটু শুরু থেকে শুরু করো, এবং কি হয়েছিল আমাদের সাথে একটু ডিটেলসে শেয়ার করো। কি হয়েছিল নিবেদিতা? একটা জিনিস কৌস্তব আমি একটু ক্লিয়ার করি। আগের পডকাস্টে কয়েকজন কমেন্ট করেছিলেন যারা ওখানে একটু কনফিউশন রয়েছিল ওদের, যে আমি অ্যাডভোকেট এবং জার্নালিস্ট দুটোই একসাথে কিনা। তো আমি তাদের জ্ঞাতার্থে একটু বলে রাখছি যে আমি অ্যাডভোকেট, আমি হাইকোর্ট ডিভিশনে প্র্যাকটিস করছি, কিন্তু আমি শুধুমাত্র নিউজ পড়ি, আমি সাংবাদিক না। আমি শুধুমাত্র নিউজ অ্যাঙ্করিং করি। 8-9 ঘন্টা আগে চলে যেতে হয়, সবকিছু মিলিয়েছিল। আমি সাংবাদিক একদমই না। তো এই মানে ভুল তথ্যটা যাতে না যায়, দ্যাটস ওয়াই আমি একটু জিনিসটাকে রিপিট করে বললাম। আচ্ছা, এবার আমি আমার ঘটনা আসি। তুমি ঠিকই বলেছো যে আমি আমার নিজের বাসায় শিফট করার আগে আমি একটা লামসাম বাসায় উঠেছিলাম। মানে হাতের কাছে যে বাসায় পেয়ে গেছি সেই বাসাতেই আমি উঠে গেছি। অত বেশি খোঁজ খবর নেওয়ার কোনো অবকাশ ছিল না, কারণ আমার একটা বাসায় উঠে আমি আমার নিজের বাসায় শিফট করব, তাই আমার কয়েক মাস একটু টাইম লাগবে। ওই কয়েক মাসের জন্য আমি একটা বাসা খুঁজে পাই। তো সেই বাসাটা টোটাল 7 তলায় 5 তলায় আমি পাই। তো সবকিছুই ভালো ছিল, পর্যাপ্ত আলো বাতাস ছিল বাসায়। কিন্তু সমস্যা একটাই ছিল যে লিফট ছিল নষ্ট। আমি যখন হ্যাঁ, লিফট ছিল
গিফট ছিল কিন্তু সেটা নষ্ট। আমি যখন জিজ্ঞেস করেছিলাম যে লিফট যে নষ্ট ঠিক হবে কবে, আমাকে তখন বললো এই তো কিছুদিনের মধ্যে ঠিক করে ফেলবো আমরা। তো এটা নাকি সবাইকেই বলে এই কথাটা, তো সেই গদবাধা কথা আমাকেও বলেছে। তো ব্যাপারটা যেটা ঘটেছে যে এরপর আমি যখন দারোয়ানকে জিজ্ঞেস করলাম যে ভাইয়া লিফটটা কবে ঠিক হবে, যেহেতু ওঠানামা করতে তো কষ্ট হয়, এখন তার 5 তলা, হ্যাঁ রোজ ওঠানামা করা ডিফিকাল্ট, হ্যাঁ রোজ ওঠানামা করা। তো বলছে যে আপু এই লিফট কোনো দিনই ঠিক হবে না, আজকে থেকে 12 বছর যাবত এই লিফট নষ্ট। 12 বছর নষ্ট? বলছে হ্যাঁ আপু 12 বছর ধরে নষ্ট। এখানকার কেওয়াজ টেওয়াজ আর কিছু ঝামেলার জন্য এই লিফটকে ঠিক করার চিন্তাতেই নেই, লিফট কোনোদিনও ঠিক হবে না। কিন্তু তোমাকে বলেছে কিছুদিনের মধ্যেই ঠিক হয়ে যাবে। আমাকে বলেছে কিছুদিনের মধ্যেই ঠিক হয়ে যাবে, এবং এটা নাকি সব ল্যান্ডলর্ডরাই পড়ে তার ভাড়াটিয়াদের। ঠিক আছে, তো আমি চিন্তা করলাম যে কয়েক মাসের ব্যাপার, এত ঝামেলা করে তো লাভ নাই, ঠিক আছে চলো উঠে যাই। তো জায়গাটা কোথায়? জায়গাটা হচ্ছে মগবাজার। আচ্ছা ওকে, মানে এটা গুলশানের কাছাকাছি কি? গুলশান থেকে এটা হচ্ছে মগবাজার থেকে যদি তুমি গুলশানের দিকে যাও, তাহলে যদি একদম আমাদের হলিডে হয় ফ্রাইডে, তাহলে হবে হচ্ছে তোমার 15 মিনিট লাগবে গুলশান থেকে, সরি মগবাজার থেকে গুলশান যেতে। আর রাস্তা খালি থাকলে, হ্যাঁ রাস্তা খালি থাকলে, আর যদি অন ডে হয় তাহলে তো এটা 45 মিনিট লাগতে পারে, 1.5 ঘন্টা লাগতে পারে, 2 ঘন্টা লাগতে পারে, রাস্তার উপর ডিপেন্ড করবে, জ্যামের উপর ডিপেন্ড করবে। ওকে, তোমাদের ওখানে বেশ ভালোই জ্যাম হয়? অনেক জ্যাম হয়, অনেক জ্যাম। ওকে, তো এখন ওই বাসার সিঁড়িগুলি না, সিঁড়িগুলির মধ্যে খুব টিমটিমে আলো জ্বালানো থাকে। ঠিক আছে, মানে বাসা একজন লয়ারের বাসা, এটা টোটাল 7 তলাই কিন্তু একজন লয়ারের। ঠিক আছে, ওকে। তো এক একটা ইউনিট এক একজন কিনে নিয়েছে, ল্যান্ড লর্ড আছে একজন, কিন্তু কেউই যে দায়িত্ব নিয়ে যে সিঁড়ির লাইটগুলি জ্বালাবে বা একটু বাল্বের ভালো এনার্জি বাল্বগুলি লাগাবে কিচ্ছু করে না। এত বিরক্ত লাগে সিঁড়ি দিয়ে উঠতে, তো কিছু করার নেই, উঠতে তো হবে। এখন বাসায় ওঠা, আমার বাসার মধ্যে না কোনো জিনিসপত্র নেই, সো আমার ওই বাসার প্রতি না দরদ অনেক কম। জিনিসপত্র থাকলে দেখবে যে এই জিনিসটা একটু ডাইনিং টেবিলটা একটু ক্লিন করছো, একটু আলমারিটা ক্লিন করছো, এটা ক্লিন করছো, ওটা ক্লিন করছো, একটু দেখছো, খুব যত্ন করছো। ওই বাসাটা তো আমি কিছুই নেই, বিকজ আমি ওই বাসাতে তো থাকবো না, আমি তো কয়েক মাসের জন্য নিয়েছি বাসাটা। তো বাসাটা যেহেতু কয়েক মাসের জন্য নিয়েছি, তো আমার জিনিসপত্র নাই, ওই বাসার প্রতি আমার দরদও কম। কিন্তু ওই বাসাটা প্রবলেমই বলবো এটা, সেটা হচ্ছে টোটাল বাসা কার্পেটিং করা। টোটাল বাসা। আচ্ছা, এখন এটাও জিজ্ঞেস করেছিলাম আমি দারোয়ান সাহেবকে, তো টোটাল বাসা কার্পেটিং করা কেন? বলে যাবো এটা তো আগে অফিস ছিল, তো অফিস তুলে দিয়ে এখন ফ্যামিলি বাসা দিয়েছে। ও, তো আমি লোক এনে পুরা বাসা ক্লিন করালাম, 2 বাথরুম, রান্নাঘর, খুবই নোংরা ছিল, কোনো অফিসের লোকজন তো ওরা কি আর ক্লিন রাখবে? এত পুরা ক্লিন করে ওরা 2-3 দিনে ক্লিন করে, এরপর আমি 2-3 দিন পর আমি উঠেছি যে বাসা। আমি নেওয়ার মধ্যে নিয়েছি শুধু আমার বেড, ফ্রিজ, টিভি আর রান্নাঘরে কিছু জিনিস, ব্যাস, আর কিচ্ছু না। মানে যেগুলো নেসেসারি জিনিসগুলি, হ্যাঁ সেগুলি নিয়েছি, আর কিচ্ছুই নেই আমি। ওঠার পরে আমার বাসার অপোজিটে একটা জিনিস আছে, সেটা হচ্ছে হসপিটাল আছে। জানলা দিয়ে হসপিটাল দেখা যায়, জানলা দিয়ে ডাক্তার, নার্স সব দেখা যায়। ঠিক আছে, ওই বাসার অপোজিটে। তো ভালো লাগে যখন কোনো সন্তান জন্ম হয়, কোনো রোগী সুস্থ হয়ে বাসায় ফেরত যাচ্ছে, সবার মুখে হাসি, এটা দেখতে যেমন ভালো লাগে, তেমনি খারাপ লাগে যে রাত বিরেতে যখন মানুষজন মারা যায়, চিৎকার চেঁচামেচি করে কান্নাকাটি করে, এটা না তখন বুকটা ভার হয়ে ওঠে। মারা যাওয়ার তো কোনো সময় নেই, রাত 3টাতেও মারা যেতে পারে, ভোর 5টাতেও মারা যেতে পারে। এই জিনিসটা না একটু অস্বস্তি লাগে যে মারা গেল মানুষটা, এই একটা জিনিস বাসা। বাদ বাকি বাসাটা এমনি প্রচুর আলো বাতাস। ওই বাসায় মোটামুটি সেপ্টেড হয়ে
আমার ঠাকুরঘর সব সেট টেট করলাম, কোথাও ঠাকুরঘর উত্তর দিকে সব ঠিকঠাক করে টোরে আমি থাকা শুরু করলাম। তো যেই আমি রানিং উইকে আমি উঠেছিলাম, সো বৃহস্পতিবার আমাদের হচ্ছে উইকেন্ড, তো উইকেন্ডে আমি রাত্রেবেলায় মুভি টুভি দেখবো, তারপরের দিন আমার ছুটি, কোর্ট নাই, কোর্ট বন্ধ। তো আমি মুভি দেখা স্টার্ট করলাম। রাত্রেবেলা ডিনার সেরে ওখানকার সব কিছু ক্লোজ করে দিয়ে এসে আমি মুভি দেখা শুরু করলাম। কিন্তু একটা জিনিস আমি খেয়াল করেছি ডে ওয়ানে কোস্তাব, সেটা হচ্ছে দরজাটা যখন আমি বন্ধ করে দিই না আমার রুমের, ওই পারে মনে হয় কি একটা আলাদা জগৎ হয়ে যায়, একটা আলাদা জগৎ। মানে তোমার রুমের বাইরের পোর্শনটা আলাদা জগৎ কেন বলছো? আলাদা জগৎ কেন বলছি, ওখানে না একটা বাথরুম আছে উইয়ার্ড টাইপের, দেখলেই কেমন যেন ভয় লাগে। একটা কমন স্পেসে একটা বাথরুম, ঠিক আছে, কেমন যেন মনে কি হা করে তাকিয়ে আছে আমার দিকে। মানে আমার ভাগ্নেও যেতে চায় না এই বাথরুমে, আমার ভাগ্নে ভাতিজা কেউই যেতে চায় না, বলে মাসি ভালো লাগে না এই বাথরুমে যেতে, মনে কি হা করে খেতে আসবে। মানে তোমাদের ফ্ল্যাটের মানে সিচুয়েশনটাই, কটা রুম ছিল, কি ছিল? হ্যাঁ, আমি ঢুকি হচ্ছে আমার টোটাল বড় একটা, মনে করো ক্রিকেট খেলতে পারবে, টোটাল একটা লিভিং রুম, তারপর পাশাপাশি দুইটা হচ্ছে বেডরুম, আর দুইটা হচ্ছে বাথরুম, একটা রান্নাঘর, কিচেন। তো বাথরুম আর রান্নাঘরটা একদম পাশাপাশি, একটা ওয়ালের ডিফারেন্স, একটা ওয়ালের এদিকে রান্নাঘর, ওয়ালের ওদিকে হচ্ছে বাথরুম, যেটা কমন স্পেসে। আর এই কমন স্পেসে বাথরুমটাই আমার জন্য কেমন কেমন যেন লাগে। আমি যখন ডে ওয়ানে যখন দেখতে এসেছিলাম তখনও আমার খারাপ লেগেছে, এরপরে ওঠার পরও আর কেমন যেন লাগে, আমার ভালোই লাগে না, এর জন্য আমি বাথরুমটাকে সবসময় লক করে রাখতাম। তোমার সাথে যেটা অ্যাটাচ বাথরুম ওটা ইউজ করো, তাই তো? ওটা আমি ইউজ করতাম, ওটা অনেক বড় সড়ো, ওটাই আমি ইউজ করতাম ওই বাথরুমটা। আর লোকসংখ্যা যেহেতু কম, বাথরুম যত বেশি করবো, ইউজ ক্লিন করতে হবে, অনেক ঝামেলা, এগুলি থেকে বিরত থাকতাম। তো কিন্তু রাতে ঘুমানোর সময় মনে হতো যে বাইরের পোর্শনটা আলাদা, বাইরের পোর্শনটা একটা আলাদাই একটা জগৎ হয়ে যায় রাত্রেবেলা। কেন এটা আমার ফিল হতো আমি বুঝতে পারতাম না, কেমন যেন মনে হচ্ছে যে কিছু না কিছু হাঁটছে, কেউ কিছু করছে, খুটখাট টুকটাক ফুটপাট এরকম হতেই থাকে শব্দ। এখন তুমি বলতে পারো যেটা তো উপরতলাতেও হতে পারে, হ্যাঁ হতেই পারে, নিশ্চয়ই রাত্র 3টার সময় শব্দটা হবে না, রাইট? যে কেউ হাঁটছে, কেউ কিছু হচ্ছে, কোনো কিছু দরজার আওয়াজ, প্রতিদিন না, ওটা সাডেনলি হতে পারে, বাট রেগুলার বেসিসে যদি হয়ে যায় জিনিসটা, সেটা কিন্তু আর মানে তুমি বলতে পারো না যে এটা আসলে তুমি ভুল দেখছো। এই জন্যই বললাম যে এটা একটা আলাদা একটা জগৎ হয়ে যায় রাত্রেবেলায়। তো শুধু রাত্রেবেলায় না, দিনের বেলাতেও এটা আমি বুঝতে পারি। আর এটা আমাদের একটা ভুল ধারণা, জানি না তুমি আমার সাথে সহমত পোষণ করবে কিনা, যে স্থান বদল করলেই কিন্তু নেগেটিভ এনার্জিরা চলে যায় না, ও কিন্তু তোমার পিছন আসবেই। বা তুমি যেই জায়গায় থাকছো সেই জায়গায় যদি কোনো নেগেটিভ এনার্জি থাকে, সেটা তোমার সাথে অ্যাড হবে, আবার ওটা তো আছেই, আবার নতুন করে অ্যাড হচ্ছে, এবং নেগেটিভ এনার্জিদের কোনো রাত দিন নাই। আমরা হরর স্টোরিতে দেখে এসেছি না, শুধু রাতের বেলায় ভূত প্রেত দানবরা, হ্যাঁ, এটা একদম ভুল কথা। একদম খটখটে রোদের মধ্যেও তোমার সামনে যে কে আছে, তোমার পাশে কে আছে, তোমার সাথে কে আছে, তুমি কিচ্ছু ধরতে পারবে না, মানে এরকম সিচুয়েশন। তো বিষয়টা কি জানো তো, মানে এই যে ভূত প্রেত যাই বলি, নেগেটিভ এন্টিটি, এরা আমাদের যে মেন্টাল টাফনেসটা রয়েছে সেটার উপর অ্যাটাক করে। রাতের সময় অনেক ক্ষেত্রেই হয়তো সার্ভাইভাল বা ইভলিউশনের জন্যই হয়েছে, রাতের বেলায় আমরা মেন্টালি যেহেতু আলো থাকে না, একটু ভয়ের মধ্যে থাকি, তো তখন আমাদের মনটা যখন একটুখানি উইক থাকে তখন এরা বেশি অ্যাটাক করে, তাই জন্য বেশি প্রেজেন্সটা ফিল করা যায়। কিন্তু মানে সব সময় কিন্তু এটা প্রেজেন্ট থাকে, ইভেন দুপুরবেলাতেও তোমার ফিল হতে পারে। হ্যাঁ, এবং ওরা তখনই তুমি ওদের প্রেজেন্স ফিল করতে পারবে যখন ওরা চাইবে। তুমি চাইলে পরে কিন্তু তোমার সামনে ওরা আসবে না। ওরা যখন চাইবে যে আমি নিবেদিতার সামনে গিয়ে দাঁড়াবো, তখনই ওরা নিবেদিতার সামনে এসে দাঁড়াবে। আদারওয়াইজ কারো সাধ্য নাই যে ওদেরকে কেউ দেখে বা কেউ ফিল করে, ঠিক আছে? ওরা ওদের ক্ষমতাকে জাহির করবার জন্য মাঝে মাঝে ওদের প্রেজেন্সটাকে ফিল করিয়ে দিয়ে যায়।
মানুষের মধ্যে, ঠিক আছে। তো রাত্রেবেলায়, সেই দিন বৃহস্পতিবার ছিল, আমি রাত্রেবেলায় সব ট্যানিং করেছি, রাত্রেবেলায় মুভি দেখবো। আমি সব কিছু ক্লোজ করে টিন করে ক্লোজ করে আমি রুমে চলে এসে মুভি দেখা শুরু করলাম। মুভি টুভি দেখে ফ্রেশ ট্রেশ হয়ে তখন কয়টা 3:30 4টা বাজবে, আমি শুয়ে পড়লাম। আমি অ্যালার্ম দিয়ে রাখি, যেহেতু আমার হেল্পিং হ্যান্ড আসে সকালবেলায়, সো আমি একটু সকালে অ্যালার্ম দিয়ে রাখি, যে অ্যালার্ম যখন বেজেছে তখন আমি অ্যালার্মটা দেখে আমি চিন্তা করলাম দরজাটা খুলে রাখি, তাহলে যখন খালা আসবে কলিং বেলটা অ্যাটলিস্ট আমি শুনতে পারবো। তো কলিং বেল টিপ দিয়েছে খালা, আমি দরজা খুলতে যাবো। খুলতে গিয়ে আমি খাটের নিচে থেকে তো পা নামাবো, পাটা নামাতে গিয়ে আমি নামাতে পারছি না, তাকিয়ে আছি ফ্লোরের দিকে। কেন? কলিং বেল টিপেই যাচ্ছে খালা, আমি তাকিয়ে আছি। কেন তাকিয়ে আছি? পুরো ফ্লোরে জলময় ফ্লোর, আমার পুরো ফ্লোর জল, আমার খাটের নিচে জল, আমার বাথরুমের সামনে জল, টিভির স্ট্যান্ড পর্যন্ত জল। আমি বললাম যে এটা কি হলো ব্যাপারটা? আমি তোমার ভয়ে পাও নামাতে পারছি না, যে সব কি মানে ইলেকট্রিসিটি হয়ে গেল, ইলেকট্রিক যদি হয়ে যায় তাহলে তো প্রবলেম। আমি তো ভয়ে পাও নামাতে পারছি না। আমি যে স্পঞ্জটা, সেটাও তো জলের নিচে, ওটাও যে পরবো সেটাও তো আমার কোনো কুদরত নাই। মানে স্পঞ্জ মানে তোমার জুতো যেটা স্লিপার, স্লিপারটা যে আমি পরবো সেটা স্পঞ্জের, সো সেটা যে আমি পরবো সেটাও তো পরার কোনো আমার ওয়ে নাই, ওটাও তো পানির নিচে। আমি পা দিলাম, দেখলাম যে না ঠিক আছে, যে দরজা খুললাম, মানে দরজা খুলে খালা বলছে যে দিদি এটা কি অবস্থা, ঘরের পুরো নিচ পর্যন্ত জল চলে গেছে, চিৎকার করতেছে তো সবাই। খালা আমি তো কিচ্ছু জানি না, কিভাবে জল পড়লো, কিভাবে কি হলো। রান্নাঘরে গিয়ে দেখি রান্নাঘরের কল খোলা। রান্নাঘরের কল কিভাবে খোলা থাকবে? আমি চিন্তা করলাম যে না আমার দোষ, খালা তো আমাকে সেই লেভেলের ঝাড়ি মারছে। হ্যাঁ আপনি কিছু মনে নাই, আপনি কল খুলে আসছেন, দেখছেন আজকে এই অবস্থা, সব পুরা নিচ পর্যন্ত। মানে তুমি কি কলটা খুলে এসেছিলে ভুল করে? আচ্ছা এটা কিভাবে কল খুলবো বলো? কল খুললে প্রস্তাব, যদি আমি কল খুলিও সে আমি ধরেই নিলাম আমি কল খুলেছি, আমি কি পুরোটুকু কল খুলে রাখবো? আমি জিনিসপত্র ধুয়ে তো মানুষের বেদের অটোমেটিক তোমার কলের হ্যান্ডেলে হাত চলে যায় অফ করার জন্য। আমি যদি অফ করিও, আমি তো অল্প হয়তো জল পড়তে থাকবে প্যাট 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 করে, যেটা একটু ইরিটেটিং একটা সাউন্ড হয়, কিন্তু জল পড়ার একটা ইরিটেটিং সাউন্ড হয়, কিন্তু সেটা হলেও আমি মানতাম যে না এটা আমারই দোষ, এটা আমিই করেছি কাজটা। তো এটা তো না, আমি তো টোটাল অফ করে আমি এসছি, দেখলাম যে পুরা সিঙ্ক বন্ধ হয়ে ওভারফ্লো করে পুরা ঘর সয়লাভ। কি আর করা, ক্লিন তো করতে হবে, টোটালটাই ক্লিন করলাম। ক্লিন করে, যেহেতু কার্পেট, পুরা ঘর কার্পেট, জল তো আর সোক করে না, এদিকে সোক করলে ওদিকে যে জমা হয়, ওদিক থেকে সোক করে নিয়ে আসলে এদিকে জমা হয়। বুঝতে পারছি, খুবই বাজে অবস্থা, খুবই বাজে অবস্থা। সেই দিন জলগুলি কোনো মতে ক্লিন করলাম, কাচানোর পর এরপর খালা বিভিন্ন ভাবে কাপড় টাপড় এনে চাপ দিয়ে ফ্যান ট্যান চালিয়ে দিচ্ছে, কিন্তু তারপরের দিন থেকে বোটকা গন্ধ ঘরের মধ্যে হবে। কার্পেট তো ঠিক মতো তো প্রপার আলো পাচ্ছে না, বাতাস পাচ্ছে না, ফ্যান যতই চালিয়ে রাখি না কেন হয়তো প্রপার হচ্ছে না বাতাসটা, বোটকা গন্ধ শুরু হয়ে গেছে। তো কোনো মতে শুকালাম। এরপরে দেখলাম ল্যান্ডলর্ড চলে আসছে আমার কাছে। ল্যান্ডলর্ড এসে আমাকে বকাঝকা, যে এটা প্রথম দিন উঠেই আপনার এরকম দায়িত্ব জ্ঞানহীন একটা পরিচয় দিলে তুমি। আমি বললাম যে আন্টি আসলে আই এম সো সরি, মেবি এটা আমি এখন কি করবো, এটা তো আমার স্বীকার করতে হবে, এটা মনে হয় আমারই মিস্টেক, আমি হয়তো খেয়াল করি না। অনেক বয়স্ক মানুষ যদি সিঁড়ি দিয়ে পড়ে যেত, আমি হ্যাঁ এটা ঠিক, যদি পড়ে যেত এটা দায়ভার আমার ছিল, আমার এই ভুল আর হবে না কোনোদিন। তো যাই হোক এটা আমাকে তুমি স্বীকার করে দিলে জিনিসটা। আমি স্বীকার করা ছাড়া তো প্রস্তুত উপায় নেই, আমি তো মাথাতেই আনতে পারছি না যে আমি কল খোলা রাখতে পারি। এখন আমি যদি অস্বীকার করি আমি কি বলবো বলো, আমাকে তো কিছু উত্তর দিতে হবে। আমি স্বীকার করে নিয়েছি যে আমি কল খোলা রেখেছি, এই ভুল আর কোনোদিন হবে না। আচ্ছা উনি চলে গেলেন। তো সেই দিন বোধহয় রবিবার, উনি বোধহয় ফ্রাইডে বা স্যাটারডে রাতে এসেছিল। সানডে থেকে আমার অফিস, আমি সানডেতে কোর্টে চলে গেছি। কোর্টের থেকে
আমি বোধহয় 2-3 দিন এরকম টানা কোট করার পর একদিন হয়তো একটুখানি ফ্রি টাইম পেয়েছি যে আমার আফটার লাঞ্চ আমার কোনো কাজ নাই, আমি বাসায় চলে এসেছি। বাসায় এসে ফ্রেশ ট্রেশ হয়ে আমি লাঞ্চ করলাম, লাঞ্চ করে আমি শুয়েছি। ওকে। তো শোয়ার পর সাডেনলি বেশ তখন দেখলাম কি যেহেতু মার্চ মাস পড়ে গেছে, তখন তো ঝড় বৃষ্টি, হঠাৎ বৃষ্টি আসে, হঠাৎ ঝড় আসে, হঠাৎ অন্ধকার হয়ে যায়। দেখলাম একটু অন্ধকার হয়ে গেছে, ভালোই লাগছে, বাতাস আসছে চারিদিক থেকে, ভালোই লাগছে। হঠাৎ করে দেখছি যে আমি শুয়ে আছি, আধো ঘুম আধো জাগরণ এই টাইপের একটা ব্যাপার। হঠাৎ করে মনে হলো, কেন জানি মনে হলো যে এই রুমে কেউ আছে। রুমে কেউ আছে? হ্যাঁ, রুমে কেউ আছে এবং এটা ভারী হয়ে যাচ্ছে, রুমটা ভারী হয়ে যাচ্ছে। ভারী হয়ে যাচ্ছে অ্যাজ ইন অ্যাটমসফিয়ারটা, পরিবেশটা ভারী হয়ে যাচ্ছে। আমি নিঃশ্বাস নিতে আমার কষ্ট হচ্ছে এবং আমি কারো প্রেজেন্স ফিল করতে পারছি যে কেউ না কেউ ওই বাড়িতে আছে এবং আমার সাথেই আছে। আচ্ছা, আমি তখন চিন্তা করলাম যে না, এটা আমার আসলে ওই কল ছেড়ে রেখেছি, ওখান থেকে আমার কোনো উল্টাপাল্টা চিন্তা ভাবনা আসছে মাথার মধ্যে, এগুলি আসলে কোনো কিছুই না। আমি আবার শুয়ে পড়েছি। তো তারপর ফিল করলাম যে না, আমার খাটটা ছিল কৌস্তব মিডিলে, যেহেতু আমার জিনিসপত্র নাই ঘরের মধ্যে, আমার খাটটা ছিল মিডিলে। তো তুমি সুন্দর করে চারিদিকে ইউ শেপ করে তুমি রাউন্ড তুমি ঘুরতে পারবে, কোনো প্রবলেম নেই, কারণ রুমের মধ্যে তো জিনিসপত্রই নেই, শুধু আমার এই খাটটা আছে আর ওই প্রয়োজনীয় জিনিসগুলি। দেখলাম খাটের ওই ধার থেকে কেউ হাঁটছে এবং সে যখন হাঁটা শুরু করেছে, আমার ব্রেন চলছে কিন্তু আমার শরীর চলছে না, আমি ঘাড় নাড়াতে পারছি না। আমি তো দেখার চেষ্টা করেছিলাম যে কি হচ্ছে, আমি নাড়াতে পারলাম না ঘাড়। ওকে। ওখান থেকে হেঁটে 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 আমার পর্যন্ত আসলো এবং আমি কিন্তু তার প্রেজেন্স প্রপারলি বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা। আবার ঘুরে রাউন্ড করে ঘুরে আবার চলে গেল ওই ধারে, করে 2-3 বার করে করলো। তো আমি কোনো মতেই ঘাট তুলতে পারলাম না। আমি চিন্তা করলাম যে না, ঘাট তুলে এখন আর আসলে ঘাট তোলার কথা চিন্তা করা বৃথা, ভগবানের নাম নেওয়া ছাড়া কোনো উপায় নেই। ভগবানের নাম নিচ্ছি, দেখলাম বোধ হয় খুব সুন্দর 30-40 সেকেন্ডের মতো হবে জিনিসটা ধুম করে ছেড়ে দিল শরীর থেকে। মানে আমার শরীরটা যে ভারী ব্যাপারটা আমি ফিল করছিলাম সেটা একদম হালকা হয়ে গেল, আমি ঘাড় নাড়াতে পারছি। আমি লাফ দিয়ে উঠলাম, উঠে আমি এদিক সেদিক না তাকিয়ে আমি দৌড়ে গেলাম আগে আসনে। আমি আসনে প্রদীপ জ্বালালাম, আমি ধূপ দিলাম। মানে আসন মানে ভগবানের আসন? হ্যাঁ, ভগবানের আসন, ঠাকুরের আসনে চলে গেলাম। ওকে ওকে ওকে। প্রদীপ আর ধূপ জ্বালালাম দিয়ে আমি পুরা ঘরে একটু দেখাচ্ছি, পুরা ঘরে দেখাচ্ছি, আর শরীর আমার গুজবাম্প করছে যে কি যাব, কোন দিকে গেলে কি দেখবো। ভর দুপুর বেলা আবার ঘুরেও দেখছি যে এই টাইমে, এই 2:30-3টা, কি রে ভাই, কেমন তোর ব্যাপার। তো যাই হোক, সব দেখায় আমি চলে আসলাম রুমের মধ্যে। 2-3 দিন মোটামুটি কোনো প্রবলেম হয়নি। 2-3 দিন পর আমি সেই দুপুরের বেলায় বোধহয় ফ্রাইডে ছিল, আমি ফ্রাইডেতে বাসাতেই ছিলাম। আমি বলেছি না, এবার তো ঘুমাবো না, আমি শোবো না, শুলে পরেই যখন প্রবলেম আমি শোবই না, দুপুরবেলা শোয়ার দরকার নেই, আমি ব্রাউজ করছি বসে বসে। ওই যে রুমটা খালি ছিল, কিছুই নাই রুমের ওই জায়গায়, যে তুমি ক্রিকেট খেলতে পারবে মোটামুটি এতখানি বড় ডাইনিং স্পেসটা কিচ্ছু নাই, একদম খালি। ওইখানে বাচ্চার ধূপধাপ আওয়াজ, বাচ্চাদের পায়ের আওয়াজ আর বড়দের পায়ের আওয়াজের মধ্যে কিন্তু ডিফারেন্স আছে। বাচ্চাদের পায়ের ছোট ছোট টুক 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 টাইপের আওয়াজ। চিন্তা করলাম যে হইতেই পারে, সামনে বিল্ডিং, নার্সদের বেবি থাকতে পারে, ডাক্তারদের বেবি থাকতে পারে, ফ্যামিলি এটা, আর নিচে বাচ্চারা খেলতে পারে, বা উপরের তলায় আমি 5 তলা 6 তলাতে এরকম বাচ্চা কাচ্চা হতেই পারে। এটা তো অবাক করা কোনো জিনিস না, কিন্তু না, এটা অবাক করা জিনিস। কারণ বাচ্চাটার খেলাধুলার জায়গা একটা নির্দিষ্ট জায়গা থেকে নির্দিষ্ট জায়গার মধ্যে সীমাবদ্ধ। সেটা হচ্ছে বাচ্চাটা শব্দ আসছে একটা নির্দিষ্ট দেয়াল থেকে, আর বাচ্চাটা খেলার জায়গা হচ্ছে বাথরুম। আমার ওই বাথরুমটা, যে বাথরুমটা দেখলে আমার ভয় লাগে, যেটা ইউজ করো না, যেটা আমি একদম ইউজ করি না, ঢুকিও না, ওরা চেহারাও দেখি না।
আমি চিন্তা করলাম যে না, এটা তো আসলে শব্দটা তো এই নির্দিষ্ট জায়গার মধ্যে সীমাবদ্ধ এবং এই দেয়ালের ওপার এবং এই বাথরুমের ভেতর, এই এতটুকুই হচ্ছে বাচ্চাটা শব্দটা ঘোরাফেরা করছে। হ্যাঁ, শব্দটা ঘোরাফেরা করে। আর কিন্তু রান্নাঘরের দিকেও যায় না, আমার পাশের রুমেও যায় না, কোথাও যায় না, আমার রুমেও আসে না, শুধু এতটুকু জায়গার মধ্যেই এই জিনিসটা সীমাবদ্ধ। আমি কিছুই করার নাই, ওই জায়গাতে কিছু করার নাই। আমি শুধু আমার ফ্রেন্ডটাকে ফোন দিলাম, স্কলার যে স্পিরিচুয়ালি যে সাউন্ড, ওকে আমি ফোন দিয়ে বললাম যে এরকম এরকম ব্যাপার হচ্ছে, তো আমার ভাবনাগুলি তো বাসায় নাই, তো কি করা যায় বলো তো। তো বলছে যে তুমি বাথরুমটা কি করেছো? আমি কেন বাথরুমটা কিচ্ছু করিনি, ওই যে ক্লিন করার পর ওভাবেই আছে, আনইউজড। আমি তো আনইউজড কেন রেখেছো বাথরুম? তুমি জানো না যে বাসায় প্রতিটা জিনিস ইউজ করতে হয়, প্রতিটা রুম ইউজ করতে হয়, আনইউজ কেন রেখে দিছো তুমি? যাও বাথরুমে লাইট জ্বালাও। আমি বললাম আমি যেতে পারবো না, আমার ভয় লাগছে। তাহলে যাও বাথরুমে লাইট জ্বালাও আর বাথরুমটা খুলে দাও, যাতে তোমাদের রুমের, তুমি যখন ঘরে সন্ধ্যা দাও, সন্ধ্যার একটু ইয়েও যাতে যায়, ধূপও যাতে যায় বাথরুমের দিকে, মানে উড়ে উড়ে যায়, যেভাবেই হোক ওটা ইউজ করো। আর 24 ঘন্টার মধ্যে যে কোনো একবার বা দুইবার যে হাত মুখ ধোবে, জাস্ট নর্মাল একটু হাত ধুয়ে আসো না, তোমাকে তো ওখানে ঢুকে অন্য কিছু করতে বলছে না, স্নান টান করতে বলছে না, তুমি হাত ধুয়ে আসো, ইউজ হোক বাথরুম। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে। তো আমি লাইট জ্বালিয়ে রাখলাম, বললো যে ওই বাথরুমে 24 ঘন্টা লাইট জ্বলবে, লাইট তুমি নিভাবা না। ওকে ফাইন, আমি লাইট জ্বালিয়ে রাখলাম আর ওই ছিটকিটা খুলে দিলাম। বিশ্বাস করবে না কৌস্তব, আমি ছিটকি নিয়ে বোধহয় তখন বিকেল বেলায় কথা বলছিলাম, আমি তো শুই নেই আর ওই ঘটনার পরে। আমি সন্ধ্যা হবে তো আমি ছিটকিটা খুলে দিয়ে, আমি না তখনও ছিটকিনি খুলিনি, সরি, আমি হাত মুখ ধুয়ে টুয়ে ফ্রেশ ট্রেশ হয়ে আমি সন্ধ্যা দিলাম। সন্ধ্যা দিয়ে আমি করলাম কি, সন্ধ্যার প্রদীপ আর ইয়েটা আমি মানে এতটাই ভীত ছিলাম, সন্ধ্যা প্রদীপ আর ধূপটা হাতে রেখে আমি ছিটকিটা খুলেছি লাইট জ্বালিয়ে। আমি আবার একটু মানে ধূপের ইয়েটা একটু এভাবে দিয়েও দিচ্ছি বাথরুমে, আমি কি বাবা একটু ঢুকবো বাথরুমে, যেটাই থাক একটু ঢুকবো, মানে এতটা আমি প্যানিকে ছিলাম। আমি সবকিছু দেখে আমি রুমে চলে এসে আমি চা বানানোর জন্য গেছিলাম রান্না করে। ওকে ওকে, আমার মনে হয়েছে যে ওই বাথরুমের ছিটকিটা খোলাটাই আমার কাল হয়ে দাঁড়িয়েছে, এটা বন্ধ ছিল, ভালো ছিল। কেন, কি হয়েছিল তারপর? আমার কাছে মনে হচ্ছে পেছনে আমার কেউ দাঁড়ানো, চা বানাতে যাওয়ার সময়। হ্যাঁ, চা বানাচ্ছি আমি গ্যাসে আমি জল দিয়েছি, চাপাতে দিচ্ছি, আমি চা করছি এবং আমি না আর চোখে শুধু দেখছি। এবং তখন মনে হচ্ছে না কৌস্তব যে কোনো ছোট বাচ্চা, তখন মনে হচ্ছে ভারী ভারকাম কোনো লোক একজন আমার পেছনে আছে। এটা রান্নাঘরে হচ্ছে? রান্নাঘরে। তো মানে মনে হচ্ছে যে পেছনে কেউ দাঁড়িয়ে রয়েছে, তোমার পেছনে কেউ দাঁড়িয়ে আছে এবং সেটা পূর্ণ বয়স্ক কেউ একজন, বাচ্চা নয়, ছোট বাচ্চা না, ছোট বাচ্চা নয়। এবং ব্যাপারটা এমনও হয় রান্না করতে করতে কোনো সময় এটাও ফিল করেছি আমি পরবর্তীতে, যে আমরা কি করি অনেক সময় ছোট বাচ্চারা দৌড়ে গিয়ে ধাপ করে আটকে যায় না, যে ভয় দেখানোর জন্য, ওরকম করে হয়তো বা আমি ফিল করছি যে আসছে 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 আসছে, আমি তখন মানে শুধু আমি আগুনের ভিতরে হাত চলে যাওয়া মানে বাকি থাকতো আমার, যে অগ্নি দেবতা আছে সামনে, হয়তো বা কিছু হবে না, এসে না ধূপ করে মানে আস্তে 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 ধূপ দাঁড়িয়ে পড়লাম। আমি যে বের হব, আমি তো এটাই ভাবতাম যে বের হব, আমি কি ওনাকে ক্রস করে বের হব নাকি আমি ওনার ভেতর দিয়ে বের হয়ে যাব, আমি কিছুই বুঝতে পারতাম না। ওকে ওকে, যাই হোক, আমি চাটা বানিয়ে আমি ওম নমঃ শিবায় বলতে পারতাম, আমি চায়ের কাপটা নিয়ে, আমি চায়ের কাপটা নিয়ে যাবো কি, আমি তো এই রান্নাঘরের অতটুকুই ক্রস করতে পারছিলাম ভয়ে। যাই হোক, আমি ঠাকুরের নাম নিতে আমি রুমে চলে গেলাম। রুমে চলে গিয়ে বসে বসে চা খাচ্ছি। ভাগনারা যখন টাইম হবে তখন ওরা আসবে, বাসায় ভাতিজারা যখন, ওরা তখন তো তাদের টাইম মতো আসবে। দিদি ফোন দিয়েছে, দিদির সাথে কথা বলছি, দাদার সাথে কথা বলছি ফোনে, এই চলছে। এরপর যেটা হলো, আমার কাছে মনে হলো যে যেহেতু এরকম হচ্ছে ঘরের মধ্যে, আমি তো শুনেছি যে
যদি তুমি নেগেটিভ এনার্জি প্রুফ পেতে চাও বা নেগেটিভ এনার্জি যদি দূর করতে চাও ঘরের থেকে, তাহলে প্রদীপের মধ্যে কর্পূর দিয়ে 5টা লং দিয়ে তুমি ঘরের মধ্যে দেখাতে পারো। আচ্ছা আচ্ছা। দেখালে পরে তোমার নেগেটিভ এনার্জি থাকলে পরে চলে যাবে, আর না থাকলে পরে তোমার পজিটিভ এনার্জি ইনহ্যান্স হবে। তো ফাইন, আমি বললাম কি আচ্ছা এটাই করবো এখন। আবার হাত মুখ ধরলাম, আবার শুদ্ধ হলাম, আবার আসন থেকে কর্পূর নিলাম, লং নিলাম, আমি প্রদীপের মধ্যে নিলাম। ততক্ষণে আমার ভাগ্নে চলে আসছে বাসায়। ও জাস্ট শাওয়ারে যাবে। ও বলছে মাসি তুমি কি করছো? আমি কি বাবা একটু বসো, তুমি কি শাওয়ারে যাচ্ছ? বলে কি হ্যাঁ মাসি আমি তো শাওয়ারে যাবো। আমি বলি বাবা এখন যেও না, তুমি একটু বসো। আচ্ছা ঠিক আছে। ও না এত কিছু বোঝে না, মানে ও এখন জব করছে, তখন জব করতো না। ও বোধহয় মাত্র স্টুডেন্ট পড়িয়ে এসছে না, অত কিছু মাথায় ও নেগেটিভ পজিটিভ এইসব এনার্জি নিয়ে মাথায় ঢোকেই না কোনোদিন এসব ব্যাপারটা। তো আমি এগুলি করছি, ওই ঠিক ওই নির্দিষ্ট দেয়ালের সামনে যখন আমি প্লেটটা নিয়ে গেলাম, দেখলাম ধুপ করে মনে হয় কি কেউ হাত দিয়ে আমার প্রদীপটা নিভিয়ে দিল। ঠিক আছে, আমি আবার করলাম কি ঘুরে আসলাম, তখন আমার ভাগ্নে বলছে যে মাসি তুমি না মাত্র নিয়ে গেলে, কি নিভে গেছে? আমি কি বাবা নিভে যায়নি বাবা, নিভিয়ে দিয়েছে। এবার কি নিভিয়ে দিয়েছে? কিন্তু বাতাস নেই, কে নিভিয়ে দিবে? আমি কি আসো, মানে বাথরুমের ওই জায়গাটাতেই নিবেছে এটা? না, বাথরুম থেকে ওই যে দেয়ালটা, হ্যাঁ ওকে ওকে, হ্যাঁ ওই দেয়ালের জায়গাটাতে, কারণ আসে তো ওখান থেকে। ঠিক আছে, আমি শব্দ তো পাই, উৎপত্তি স্থল তো ওটা। তো আমি চিন্তা করলাম বাথরুমের সামনে আমি ওটা দিব, আমি এদিকেই দিই বেটার। আমি আমার ভাগ্নেকে বললাম চলো তোমাকে ম্যাজিক দেখাই। তো আবার ওর সামনে প্রদীপ জ্বালালাম, কর্পূর দিলাম, সবকিছু করলাম। সেম আমি আবার দেখাচ্ছি, ওই দেয়ালের সামনে গেলাম, ধূপ করে নিভে গেল। ওরা ভয় পেয়ে গেছে আমার ভাগ্যটা। সেটা কি হলো, নিভে গেল, নিভে যায় না, নিভে যায় না, বাতাস থাকলেও নেবে না, বাতাস থাকলেও নিভে না, একদম যতক্ষণ পর্যন্ত না বার্ন হবে জ্বলতেই থাকবে ও। আমি বললাম কি আমি কি বাবা আরেকবার করি চলো। ও বলে কি কি করবে আবার তুমি? আমি কি বাবা চলো না আরেকবার করি। আবার কর্পূর তো দিতে লাগে না, একটুখানি আগুন দিলেই তো ওটা ইয়ে হয়ে যায়, আবার চলে যায়। সেম পর 3বার। এরপর ও আমাকে জিজ্ঞেস করছে যে মাসি কি হয়েছে? আমি কি বাবা এইটারই তো কারণ জানতে চাচ্ছি যে কি হয়েছে, বুঝতে পারছি না তো বাবা। তো বলছে তুমি কি মামাকে একটা ফোন দিবা? আমি কি হ্যাঁ মামাকে একটা ফোন দিচ্ছি দাঁড়া। আমি আমার ফ্রেন্ডটাকে ফোন দিলাম, স্পিরিচুয়াল স্কলার যে, ওকে ফোন দিলাম। বললাম যে উনি ভদ্রলোক মুসলিম না? ভদ্রলোক মুসলিম। আমি বস ঘটনা তো এরকম। তো বলতেছে যে তোমার ঘরে গঙ্গা জল আছে? বললাম যে হ্যাঁ। তাহলে গঙ্গা জল 4 দেয়ালে ছেটা, মৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে করতে প্রতিটা দেয়ালে 4টা কোণে ছেটাতে থাকো, কিন্তু গঙ্গা জল যাতে নিচে না পড়ে। দেয়াল থেকে দেয়ালে সোক করে নিবে, কিন্তু নিচে যাতে না পড়ে। ওকে ফাইন। তো আমি ছিটাচ্ছি, আমার ভাগ্যে আমার পেছন 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 করছে, করে টোরে সবকিছু শেষ করে অন্যান্য দেয়ালে আমি যখনই গঙ্গা জল ছিটাচ্ছি, গঙ্গা জলের জলটা কিন্তু আমি দেখতে পাচ্ছি যে গঙ্গা জল ছিটালেই তো আর চলে যাবে না, ও তো থাকবে, তাই না? আমি তো দেখবো যে ও গড়িয়ে গড়িয়ে ওয়াল দিয়ে পড়ছে, কিন্তু ওইটাতে আমি না ইচ্ছা করতে বেশি করে না ছিটাচ্ছি, আদৌ মেজাজ গরম করে যে এখানেও তুমি আমাকে শান্তি দিবে না। আমার ব্যাপারটা এরকম, আমি না ছিটিয়ে যাচ্ছি আর ওটা সোক করে নিচ্ছে। বিশ্বাস করবে না কৌস্তভ, ওটা জাস্ট শুষে নিচ্ছে, কিচ্ছু নেই, ভ্যানিশ। মানে গরম তাওয়াতে যখন আমরা জল দিই যেরকম ভাবে সোক করে নেয়, ও সোক করে নিচ্ছে। অন্যান্য ঘরের মধ্যে আমার ভাগ্নেটা দেখি না তাকিয়ে আছে যে মাসিটা কি হচ্ছে? আমি কি বাবা এটাই তো বুঝতে পারছি না কি হচ্ছে। তো তখন আমার ফ্রেন্ডটা বললো যে তুমি এটা করো, ঘরের মধ্যে তুমি মৃত্যুঞ্জয় মন্ত্রটা ছেড়ে রাখো, লাউড স্পিকার দিয়ে এটা চলতে থাক, আমি আসতেছি। আমি এসে আমি দেখছি কি এখানে সমস্যাটা কি। তো ও বাসায় ঢুকলো, ও বোধহয় নামাজ পড়ে আসছে, ওরা সন্ধ্যার নামাজটা পড়ে তারপরে আমার বাসায় আসছে। এসে ও বললো আমাকে আগে 1 কাপ চা দাও। আমি ওকে 1 কাপ চা বানায় দিলাম। চা বানায় দেওয়ার পর চাটা খেয়ে ও বললো যে কোথায় প্রবলেম কোথায়? আর বললাম যে প্রবলেম তো এখান থেকে শুরু।
আচ্ছা ঠিক আছে, তুমি যাও, রুমে যাও, আমি দেখতেছি। তো ওর যে প্রবলেমটা, আমি জানি না বাদ বাকিদের কেমন হয়, ওর যে প্রবলেমটা, ও যদি কোথাও কোনো নেগেটিভ এনার্জির সোর্সেস পায়, দেখতে পায়, বুঝতে পায়, ওর চোখ লাল হয়ে যায়। দেখলাম ওর চোখ লাল হয়ে গেছে। ও লাল হয়ে গিয়ে রুমে এসে বসছে, আমাদের রুমে এসে বসছে। তখন আমার ভাগ্নাটা জিজ্ঞেস করতেছে, মামা কোনো সমস্যা? তো তখন আমাকে বললো যে নিবেদিতা, তুমি এগুলি নিয়ে ঘাটাঘাটি করো না, যা হচ্ছে হতে দাও, তোমাকে তো কেউ ডিস্টার্ব করছে না। আমি যে না, ডিস্টার্ব হচ্ছে না, বাট তুমি বোঝো যে আমি বাসার মধ্যে আছি আর এরকম শব্দ হচ্ছে, এই হচ্ছে, এটাকে ডিস্টার্ব ফিল করবে না তুমি? বলে একটুখানি কষ্ট করে ডিস্টার্বটা ফিল করো, বাট ঘাটটাতে যেও না। তুমি কয়েকদিনের অতিথি, আসছো, কয়েক মাস থাকবে, তুমি চলে যাবে। তুমি তো বছরকে বছর এখানে থাকবে না যে তুমি এখানে কোনো কিছু প্রবলেম সলভ করতে আসছো। আমি কি হয়েছে বলো না তুমি, আর কি যেটা হয়েছে সেটা বাদ দাও, সেটা না জানলে বেটার, বাট ওকে ঘাটায় না, আর ভয়ও পেও না। ও তোমাকে ভয় দেখাতে আসছে না, ও ওর মতো খেলা করতেছে, ওরা ওদের মতো আছে। আমি কি ওরা ওদের মতো আছে, ওরা ওদের মতো খেলা করছে, মানে আমি রান্না করে কাজ করছি, পেছনে যদি কেউ দাঁড়ায় থাকে, তুমি তো থাকো না বস আমার সাথে, তুমি বুঝবে কিভাবে এটার ভয়টা কি, ফিলিংটা কি? আমার ভাগ্নাটাও তো থাকে না, তো রেমেডি তো আমাকেই খুঁজতে হবে। বললো রেমেডি হচ্ছে তুমি ঢোকার পর থেকে মৃত্যুঞ্জয় মন্ত্র ছেড়ে রাখবা। মানে ঘরে ঢোকার পর থেকে লাউড স্পিকারে তুমি মৃত্যুঞ্জয় মন্ত্র ছেড়ে রাখো। তুমি তোমার যত, তুমি গায়ত্রী মন্ত্র ছাড়ো, মৃত্যুঞ্জয় মন্ত্র ছাড়ো, তারপরে তুমি ধূপ ধুনা তো দিচ্ছই ঘরের মধ্যে, পয় পবিত্র রাখবে। এই প্রবলেম হচ্ছে কি যেন কৌস্তব, আমি ঘর তো পরিষ্কার করতে পারি না, আমার ঘর তো অপরিষ্কারই থাকে, কারণ ওই যে কার্পেট, ওকে 6 মাস আমাকে ওরা বলেছে আপু 6 মাস পরে এসে আমরা আবার ক্লিন করে দিয়ে যাবো। তার মানে আমি ফেব্রুয়ারিতে ক্লিন করেছি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, অগাস্টে গিয়ে শেষে আমার আবার ওই লোকদেরকে ডাকিয়ে এনে আবার ওই মেশিন টেশিন দিয়ে ক্লিন করতে হতো। ঠিক আছে, এইটা একটা আমার কাছে মনে হচ্ছে এটা একটা প্রবলেম। ঠিক আছে, এরপরে এরকম করে করে আমি চিন্তা করলাম আচ্ছা ঠিক আছে, ও যখন বলছে এই জিনিসটা থেকে একটু আমি কনসেন্ট্রেশনটা অন্যদিকে নেওয়ার চেষ্টা করি। সে কি কনসেন্ট্রেশন কোন দিকে নিব? এর মধ্যে ঘটে গেল আরেক ঘটনা। তারপর দিন সকালবেলায় আমি বের হয়ে যাব জাস্ট আমি চাবি হাতে নিয়েছি, আমার ভাগ্নে বের হয়ে গেছে, আমি বের হতে যাবো এমন সময় কলিং বেলে টিপ দিয়েছে একজন। তো আমি দরজা খুললাম, আমি চাবি নিয়ে মানে বের হয়েই যাবো, আমি আর ঘরে ঢুকবো না। এবং আমাকে আমার ফ্রেন্ড একটা কথা বলেছে, তুমি তোমার ঘর কোনো সময় অন্ধকার রাখবা না, স্পেশালি এই লিভিং স্পেসের ইয়েটা, তুমি এখানে 24/7 তুমি লাইট জ্বালিয়ে রাখবে, রুম তুমি অন্ধকার রাখবা না। আমি বললাম যে ইলেকট্রিসিটি বিল, তুমি আগে জীবন বাঁচাও, ইলেকট্রিসিটি বিলের কথা পরে চিন্তা করো, অ্যাটলিস্ট এই রুমটাতে তুমি কোনো সময় অন্ধকার রাখবা না, রুমে লাইট জ্বালায় রাখবা। যেটা লিভিং রুম না, যেটা হচ্ছে ওই যে ওপেন স্পেস, ডাইনিং প্লাস ড্রয়িং, যেটা হ্যাঁ লিভিং রুমটা বলছে এই জায়গায় তুমি লাইট অফ রাখবা না, আর ওই বাথরুমের লাইটটা অফ করবাই না। এগুলি বললে আরো ভয় লাগে না বলো? ও কিন্তু কোনো কারণ বলছে না, কিন্তু বলছে যে লাইট অফ করবে না। আর ঘরের মধ্যে আসলে লাইট অফ করা উচিত না, আমরা এটা ভুল করি, লাইট অফ করে যাওয়া উচিত না, একটুখানি লাইট জ্বালিয়ে রাখতে হয় ঘরের মধ্যে। আচ্ছা ঠিক আছে, আমি বের হলাম, দেখলাম একদম এইজেড মানুষ আমাকে বললো যে মা পাশের বাসায় যারা আছে তারা কি আসছে? আমি বললাম যে আঙ্কেল আমি তো আজকে এসছি প্রায় 20-25 দিন হলো, আমি কাউকে বের হতে দেখিনি, আমি কাউকে ঢুকতেও দেখিনি আঙ্কেল, আমি না জানি না যে আসলে এখানে কে আছেন। দেখেন আমি তালা, আমি ডে 1 থেকে তালাই দেখছি। আচ্ছা, তো ল্যান্ডলর্ড মানে যে ল্যান্ডলর্ড ওনার নাম বললো যে তাহলে কি ওরা আসে নাই? আমি আঙ্কেল আমি জানি না। ওনারা বলছে না আসলে ওরা তো ট্রিটমেন্টের জন্য দেশের বাইরে গিয়েছিল, তাহলে মনে হয় এখন আসে নাই। তো ওদের আত্মীয় স্বজনকে তো থাকার কথা বলেছিল, ওরাও কি আসে না? আমাকে বলছে থাকার তো কথা। আমাকে আঙ্কেল যেহেতু বাইরের দিক দিয়ে তালা, তার মানে ওনারাও মনে হয় নাই। বলে কেউ আছে। তো আমি আর উনি একসাথে নেমে গেলাম, উনি আর কোনো কথা বললেন না। আমি কোর্টে চলে গেলাম, কোর্টে কাজ শেষ করে এরপর আমি আমাদের দারোয়ানকে জিজ্ঞেস করলাম যে ভাইয়া এরকম 5 তলায় 5C-তে কেউ থাকে না? বললো যে আপু যে ল্যান্ডলর্ড উনি দেশের বাইরে গেছে, প্রায় 8 মাস হয়ে গেছে, উনি দেশের বাইরে গেছে ট্রিটমেন্টের জন্য, ওরা
হাজবেন্ড ওয়াইফ, আর ছেলেরা অন্য জায়গায় থাকে, সন্তান সন্ততি অন্য জায়গায় থাকে, ওরা হাজবেন্ড ওয়াইফই থাকেন। আমি আচ্ছা, আমি তো আজকে একজন আঙ্কেল এসেছিলেন তোমাদেরকে খুঁজতে, তো এই বাসায় নাকি কেউ আছে কিনা জিজ্ঞেস করেছিল আমাকে, আমি তো বলতে পারলাম না, কারণ আমি তো কোনদিন দেখি নাই কাউকে। কাকা আসে, আপনি যখন কোর্টে থাকেন তখন আসে, কিন্তু 10 মিনিটের বেশি কেউ থাকেন এই বাড়িতে, দেখতে চলে যায়। আমি কি দেখে 10 মিনিট, অ্যাটলিস্ট এক বেলা তো থাকবে। বলে যে তা তো জানি না, এখন যার বাড়ি তারা না বুঝবে, আমি তো জানি না, হয়তো দরজা জানলা খুলে একটু আলো বাতাস ঢুকাই দিয়ে আবার চলে যায়, আচ্ছা হতে পারে। তো এইটা হচ্ছে এভাবেই চলছিল। তো আমার ভাগনারা তো আমি আগেই বলেছি, আমার ভাগনা ভাতিজা এরা আমার সাথেই থাকে, যেহেতু ওদের টিউশনের এবং পরবর্তীতে অফিস সব কাছাকাছি ছিল, এই জন্য আমার কাছেই ছিল। এর মধ্যে একটা ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে আমার ছোট ভাগনাকে নিয়ে। কেন্দ্র হচ্ছে আমার ছোট ভাগনা, আমি নামটা নিচ্ছি না, কেন্দ্র হচ্ছে আমার ছোট ভাগনা, মানে আমার বড়দির 2 ছেলে, ছোট ছেলে, নিজের দিদি, আমার নিজের বড়দি, আমার নিজের বড়দির 2 ছেলে, ছোট ছেলের ঘটনা এটা। তো মারা তো অলওয়েজ প্রোটেক্টিভ হয়, এটা জানো, সব সময় বাচ্চাদের চিন্তা করবে, সন্তান যতই বড় হোক না কেন, সংসারের কথা, হাজবেন্ডের কথা, এগুলি তো অলওয়েজ মাথায় ঘুরতেই থাকে। তো দিদি এই কারণে এইসব তন্ত্র বাড়িতে যেত। তন্ত্রবাড়ি বলতে ওই যে এখানে তো তন্ত্রবাড়ি বলে না, এখানে বলে হুজুরদের কাছে যাওয়া, বা আচ্ছা ঠিক আছে, এরকম হুজুরদের কাছে যেত বা মাসিদের কাছে যেত। যারা হিন্দু কেউ তন্ত্র সাধনা করতেন তারা মাসি বা মা, মুসলিম হলে পরে হুজুর, এই টাইপের। দিদি এরকম যেত। তো এখন আমার ভাগ্নে একদিন রাত্রেবেলায় বাসায় এসছে, হাতে দেখি ওর হাতে দেখি একটা আপেল আর 1 বোতল জল, 2টা আপেল আর 1 বোতল জল। তোমার দিদি এসছে তোমার বাড়িতে? না, আমার ভাগ্নের হাতে 2টা আপেল আর 1 বোতল জল, ঠিক আছে। তো আমাকে জলটা দেখিয়ে আমার ভাগ্নে বলছে যে মাসি, এই জলটা কিন্তু তুমি টাচ করবা না, আবার ভুল করে খেয়ে ফেলো না। আমি বললাম কি আছে রে বাবা এই জলে? বলছে যে এটা মা পাঠিয়েছে। বলছে মা পাঠিয়েছে কেন, কি হয়েছে, কার জন্য? কি জানি, মা বোধহয় কোনো মাসির কাছে গেছিল, মাসি বলেছে যে আপনার ছোট ছেলে একটু মানে বোধহয় জিজ্ঞেস করেছে যে আমার 2 ছেলের মধ্যে ছোট ছেলেটা একটু দুষ্টু, ও তো ঘরে আসে না, আমার ছোট ছেলেটাকে ঘরে আনার কি প্রক্রিয়া একটু বলেন মা। তো ওই তান্ত্রিক সাধিকা উনি অ্যাকচুয়ালিটাই দেখেছে যে ওর ছোট ছেলে ঘরে আসে না, কারণ ও তো আমার কাছে থাকে, ও তো ঘরে যাই না, সপ্তাহে 1 দিন 2 দিন যায়, ঠিক আছে। তো দিদি না এই জিনিসটা ক্যাচ করতে পারে না যে হ্যাঁ ঠিকই তো তোমার ছোট বোনের বাসাতেই থাকে, ও তো ঠিকই তো ঘরে তো আসে সপ্তাহে 1 দিন। তো ওই তন্ত্র সাধিকা উনি অ্যাকচুয়ালি স্কলার, উনি যা বলেছেন ঠিকই বলেছেন যে না আপনার ছেলে তো ঘরে আসে না, আপনার ছেলে তো ঘর বিমুখ, আপনার ছেলে আরেকজনের বাসায় থাকে। দিদি না ওই জিনিসটা মাথায় ধরতে পারে না যে হ্যাঁ ও তোমার ছোট বোনের বাসাতেই থাকে। হ্যাঁ তাহলে মাসি কি করা যায়, আপনি একটু করেন। তো উনি আমার ভাগ্নেকে ঘরমুখী করার জন্য জল আর আপেল দিয়েছে খাওয়ার জন্য, সেটা শনি মঙ্গলবার করে খেতে হবে এবং জলটা প্রতিদিন খেতে হবে, মনে হয় এরকম একটা নিয়ম। উনি আসছে সাথে 2টা আপেল। আপেল বললে যে মাসি আমি আপেল 2টা ফ্রিজে রাখলাম, আলাদা 2টা পলিথিনে, মা কিন্তু রেখে দিয়েছে, ভুল করে তুমি খেয়ে ফেলো না। ঠিক আছে, ওইভাবে এভাবে বলছে, তো এভাবে বলে স্নানে চলে গেছে। এরপর আমি আমার বন্ধুটাকে ফোন দিলাম, ফোন দিয়ে বললাম যে এরকম দিদি একটা জিনিস দিল, তো আকাশ জল আর আপেল নিয়ে আসছে, ও নাকি ঘর বিমুখ। আমি বুঝতে পারছি না ঘর বিমুখ মানে কি, ঘর বিমুখিত মানে আমি ওর সাথে আলোচনা করছি, বললো যে তুমি একটু এক কাজ করো তো, আপেল আর পানি পড়াটা একটু ছবি তুলে পাঠাও তো হোয়াটসঅ্যাপে। আমি তোমাকে সাথে সাথে আপেল আর পানি পড়ার ছবি তুলে পাঠালাম, ঠিক আছে। ততক্ষণে আমার ভাগ্নে স্নান করে চলে আসছে। তো আমার ভাগ্নে একটা অভ্যাস হচ্ছে, যেহেতু কার্পেটিং করা, ও না বিছানায় শোয় না, ওর যত সংসার, ওর বইপত্র, ওর ল্যাপটপ,
ওর জুসের বোতল, ওর দুধের গ্লাস, ও সবকিছু মাটির মধ্যে সুন্দর করে সেট করে মোটামুটি একটা আসন তৈরি করে নিয়ে ওখানে লম্বা হয়ে শুয়ে ওখানেই থাকে সারাদিন, একটা বালিশ একটা কাঁথা, ও আর বিছানায় ওঠে না, ঠিক আছে? ওকে ওকে। তো ও ওখানে সেট হয়ে গেছে। তো আমি তখন এটা দেখে আমার ফ্রেন্ডটা বললো যে নিবেদিতা এটা ওকে খেতে দিও না, এটা খেলে এটা কিন্তু ওর জন্য ভালো কোনো কিছু বয়ে নিয়ে আসবে না, কারণ উনি যেটা অ্যাজাম করে দিছে মানে ওই অ্যাপেল আর হ্যাঁ অ্যাপেল বা পানি, এটা তো আসলে এটা তো ঠিক না, ও তো ঘরমুখ না, ও তো ঘর বিমুখ না, বাট এটা খেলে পরে হয়তো বা ঘর বিমুখ হয়ে যেতে পারে, কিন্তু কারণ এটা ব্যাকফায়ার করতে পারে। কারণ তোমার যদি জ্বর না থাকে, তুমি যদি ওষুধ খাও, তোমার শরীর খারাপ করবে না? আমি তো হ্যাঁ করবো। ঠিক এগুলিও ঠিক তেমনি, ওকে করতে দিও না, বা তুমি তোমার দিদির সাথে কথা বলো। তো আমি দিদির সাথে কথা বলার আগে আমি ওর সাথে, আমার ভাগ্যের সাথে কথা বললাম যে বাবা, মামা তো বলছে এটা না খেতে, তো মাকে কি বলবে? তো ও বললো যে না মাসি, আমি খাবো, আমার মা যখন বিশ্বাস করে দিছে, আমি আমার মাকে কষ্ট দিতে পারবো না। কি বাবা, একটা কষ্ট দেয়া বা কষ্ট নেওয়ার ব্যাপার না, তুমি যদি লাইফ টাইমের জন্য একটা ঝামেলা কাঁধে নাও, তার থেকে এটা বেটার না তোমার মাকে তুমি বুঝায় বলো। আর তুমি তো ঘর বিমুখ না, তুমি তো আমার কাছে আছো, তোমার মা হয়তো জিনিসটা সেই মুহূর্তে ক্যাচ করতে পারবে না, বলে যে না মাসি আমি খাবোই। ও দেখছি পুরা অ্যাডামেন্ট হয়ে গেল, না মাসি আমি খাবোই, আমি আমার মাকে কষ্ট দিতে পারবো না, প্লিজ মাসি তুমি আমাকে মানা করো না। আমি চিন্তা করি যাক বাবা, দরকার নাই, ঠিক আছে বাবা তুমি খাও। তারপরের দিন মঙ্গলবার, মঙ্গল শনি থেকে শুরু করতে বলছে, তারপরের দিন আমি সোমবার এই কথাটা বলেছিলাম, মঙ্গলবারে আমি আবার ওকে বললাম যে বাবা খুব কি জরুরি জিনিসটা খাওয়ার? মাসে আমি খাবো, আমার মাকে আমি কষ্ট দিতে পারবো না, আমার মা আমাকে এটা দিচ্ছে খেতে, আমি খাবোই মাসে, বাবা খাও। ও খেলো প্রস্তাব, জলটাও শেষ করলো, ও অ্যাপেলটাও শেষ করলো। অ্যাপেলটা টোটাল অ্যাপেল মঙ্গলবার একটা শেষ করতে হবে, শনিবার একটা শেষ করতে হবে, বাদ বাকি জল কতদিনের জন্য দিয়েছে আমি ঠিক জানি না। শেষ করলো, শেষ করার পর আমাকে বললো যে মাসি আমার কোর্স কমপ্লিট, দুষ্টামি করে বলছে মাসি আমার ওষুধের কোর্স কমপ্লিট। আমি কি যাক বাবা, এখন ভালো থাকলেই ভালো, হ্যাঁ এখন ভালো থাকলেই ভালো। তো আমি ওকে ডেকেও আমি কোনো সময় বিছানায় শোয়াতে পারি না, আমার ভাগ্যে ও নিচেই শোবে, যে মাসি তুমি এটা প্যারা নিও না, তুমি ওপরে শো। আমি ওর আবার বান্ধবী আছে, বান্ধবীর সাথে কথা বলে টলে কাজ করে ল্যাপটপে, অ্যাসাইনমেন্টের কাজ, এই কাজ ওই কাজ করে, আমি এগুলি শুয়ে পড়বো, আমি এখানে শুয়ে পড়বো, আমি একদম খুব মজায় থাকিয়ে যাবো। আচ্ছা ঠিক আছে। এখন সকালবেলায় যখন ঘুমের থেকে উঠেছি, আমি কোর্টে যাব, সকালবেলায় ঘুমের থেকে উঠেছি, অ্যালার্ম দেওয়া, ফোন হাতে নিয়ে দেখি কৌস্তব আমার ভাগ্নের 5 থেকে 6টা ফোন, এবং সেটা কখন 3টা থেকে 3:15টার মধ্যে, রাতে তোমার সাথেই ছিল তো? না আমার সাথে, ও নিচে শোয়, ও নিচে শুচ্ছে, আর আমি তো খাটের উপরে, আর আমার হ্যাঁ মানে একই সাথে ছিল তো। একই সাথে, তাহলে ফোন করার কি আছে? ফোন করার কি আছে? আমার ফোনটা সবসময় আমি পাশেই রাখি, যাতে ভাইব্রেট হলে আমি শুনতে পারি। সেই দিন কি হয়েছে কে জানি, আমি করছি কি তাকে রেখে দিয়েছি ফোনটা, সব ভাইব্রেট হয়েছে, আমি শুনি না, কিন্তু অ্যালার্ম বাজতে অ্যালার্মের শব্দ হয়, অ্যালার্মের শব্দে আমি ফোনটা হাতে নিয়েছি, দেখলাম 4-5টা ফোন মিস কল, এবং সেটা রাত্র 3টা থেকে 3:15টার মধ্যে। এখন ও যখন ঘুমাচ্ছে আমি আর ওকে ডাকলাম না, আমি আচ্ছা ঠিক আছে ওকে ফাইন, আমি যাবার আগে বা এসে আমি ওর সাথে কথা বলবো এটা নিয়ে। তো আমি যাওয়ার আগে আমি ওকে বলে দিলাম যে বাবা আমি বেরোচ্ছি, আমি একদম নিউজ শেষ করে আসবো, আস্তে আস্তে 9:30 11টা বাজবে। তখন মুখটা না ছোট হয়ে গেল, মাসি তুমি নিউজ শেষ করে আসবে? বললাম যে হ্যাঁ বাবা। ও কিন্তু অনেক বড়, 25-26 বছর বয়স। হ্যাঁ বাবা, আমি তো নিউজটা শেষ করে আসবো, আমি আর বাসায় আসবো না, একবারে শেষ করে আসবো। কেন বাবা? তাইলে আমি বাসায় চলে যাই মাসি, আমি এখন না থাকি বাসায়। আমি কি বাবা অ্যাজ ইউর উইশ, কোনো সমস্যা নেই, যাও। আচ্ছা, ও বাসায় চলে গেছে, ও রাত্রিবেলায় ডিনার করে ও আসছে, কাউকে কিছুই বলেনি, ও শুধু ওর বড় ভাইকে বলেছে। আচ্ছা, আমি বললাম যে বাবা কি হয়েছে তোমার, সকালবেলা এত মন খারাপ ছিল কেন? মাসে ভয় পাইছি বলে না, ওরা কেঁদে দিছে বাচ্চাটা,
বাবা ভয় পাইছো? কিসের ভয়? বলতে মাসি আমি জানি না, আমাকে তুমি জানো খাটের থেকে এতখানি উঁচুতে আমাকে তুলে ফেলছিল মাসি। তোমাকে? কিন্তু বাবা তোমাকে বল কি মাসি? হ্যাঁ, আমার সাথে আমার ফোনে আমার একটা ফ্রেন্ড ছিল, ও আকাশ 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 করে চিৎকার করেই যাচ্ছে, আমি না মাসি কোনো শব্দ করতে পারছি না। আমি কি কে তুলে ফেলছে তোমাকে? তোকে মাসি আমি জানি না। আমি সাইড হয়ে ওর সাথে কথা বলতেছি আর আমি ল্যাপটপে আমি অ্যাসাইনমেন্টে কাজ করতেছি। হঠাৎ করে দেখি আমার পিঠের মধ্যে ধুপ করে একটা চাপ পড়লো। আমি জাস্ট ঘুরলাম, ঘুরিয়ে দেখি বুকের মধ্যে কি জানি একটা মানে বিশাল কোনো কিছু আমি ফিল করতে পারছি। তারপর মাসে আমি জানি না, আমি অনেক অনেক চেষ্টা করছি যে আমি তোমাকে ফোন দিব বারবার, তো ফার্স্ট ডায়ালে তো তোমার নাম্বারটাই থাকে, আমি বারবার তোমার ইয়েতে ফোন দেওয়ার চেষ্টা করছি, পারতেছি না। একটু পর দেখলাম যে আমাকে উঁচু করে তুলে নিয়ে নেওয়া, সে ঠাম করে ফেলে দিচ্ছে নিচে। আমি বুকে অনেক ব্যথা পাইছি, আসলে দেখলাম বুক টুক লাল হয়ে গেছে বাচ্চাটার। আচ্ছা আচ্ছা, বললাম যে বাবা এটা কি করলা তুমি, কিভাবে ভয় পেলে? বলে কি মাসে আমি কিছু জানি না। তখন আমি ওর বন্ধুটাকে ফোন দিলাম, ও বন্ধুটাকে ফোন দিলাম যে বাবা কি হয়েছে মা? বলতে যে আন্টি এরকম, আমি তো বুঝতে পারি নাই, ও তো কথা বলছে আমার সাথে আর আমরা অ্যাসাইনমেন্টের কাজ করছি, আর কি পাবজি টাবজি খেলছে রাত্রেবেলায় বসে বসে। খেলা শেষ করে আমরা অ্যাসাইনমেন্টের কাজ করছিলাম আন্টি। হঠাৎ করে কথা বলতে বলতে আমি ওর নাম ধরে ডাকছি, ও কোনো আওয়াজই করছে না, শুধু দেখছি গোয়ানির শব্দ। হ্যাঁ, এরপর দেখলাম আমার ফোন কাট হয়ে গেল। আমি কি ও আমাকে ফোন দিয়েছিল রাত্রেবেলায়? বলি কি হ্যাঁ, পরে শুনলাম যে আপনাকে ফোন দিয়েছিল, আপনি নাকি ফোন রিসিভ করেন নাই। আমার না তখন এত গিল্টি ফিলিং হচ্ছিল যে হারে বাচ্চাটা নিচে শুইল, আমি বুঝলামও না বাচ্চাটার এত বড় একটা ক্ষতি হয়ে গেল। আমি সাথে সাথে আমার ফ্রেন্ডটাকে জানালাম, আমি বললাম যে দেখো এই অবস্থা। ও বলতো আমি তো জানি এটা হবেই, ব্যাকফায়ার তো করবেই। বললাম যে এখন কি করা যায়? তো এরপর ও বললো যে তার আমি দিদির সাথে কথা বলবো। আর এইসব চলাকালীন তোমার বাড়িতে মানে ফ্ল্যাটে ওই ঘটনাগুলো ঘটছে? ওই ঘটনাগুলো ঘটছে, ওই ঘটনাও আছে, সেই সাথে এইটা আবার অ্যাড হলো নতুন করে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, অ্যাড হচ্ছে, অ্যাড অন হচ্ছে। হ্যাঁ, তো তখন না মানে আমি আমার ভাগ্নের এই ঘটনার সুবাদে আমি ওই জিনিসটা ভুলেই গেছি যে আমার যে এত তোলপাড় হচ্ছে রান্নাঘর বাথরুমের ওইদিকে তোলপাড় হচ্ছে, যে আমি ওর এটাতে ভুলেই গেছি। তখন দিদির সাথে কথা বললো, দিদির সাথে কথা বলে আমার এই বন্ধুটা বললো যে দিদি এরকম ব্যাপারটা যেটা আছে যে একটা মানে পিওর ব্লাডকে যদি আমরা ইমপিওর করে দিই, সেটার চাইতে বড় অন্যায় কিন্তু নাই পৃথিবীতে। আপনার এই ছোট ছেলেটা কিন্তু একটা মানে একটা পিওর ব্লাড ছিল। আপনার একটা ভুল ডিসিশন ওর ব্লাড ওর শরীরের ভিতরে পুরা ইমপিউরিটিতে ভরে গেছে, এটা ক্লিন করতে হবে দিদি। তো বলতেছে ভাই কি করা যায় একটু করো। বল কি যে দিদি যেটা আমি করতে বলবো, আমি তো আর দিদি আপনার মতো তন্ত্র বাড়িতে যাই না বা একটু খোটা দিয়ে বলবো, আমি তো ভাবে যাই না দিদি। আমার প্রসেসটা একটু শক্ত হয়, কঠিন হয়। যদি আপনি রাজি থাকেন, দাদা রাজি থাকে এবং আপনার দুই ছেলে রাজি থাকে, তাহলেই করতে পারবো, আদারওয়াইজ আমার পক্ষে এই রেমেডি দেওয়া পসিবল না। বললো না না তুমি বলো ভাই কি করতে হবে। যেটা হয়েছিল সেটা হচ্ছে যে যেহেতু ওর মার একটা ভুল ধারণা ছিল যে আমার ওর ছেলে ঘর বিমুখ, ওর ছেলে তো ঘর বিমুখ না, ওর ছেলে তো আমার সাথে থাকছে, কেননা আমি একা থাকি তাই আমার সাথে থাকছে, এবং ওর যে টিউশন পড়াতে যায়, ওর ইউনিভার্সিটি সব আমার বাসা থেকে কাছে। ও কিন্তু ওর মা বাবার সাথে কথা বলেই আমার সাথে থাকছে, আমার ভাতিজা বা ভাগনাগুলি। দিদির মাথা থেকে এই জিনিসটা সরে গেছিল যে ও হ্যাঁ ও তো আমার ছোট বোনের বাসাতেই থাকে, ওর তো ঘর বিমুখ তাহলে কিভাবে। আর ওই যে স্কলার আন্টি, অবশ্যই স্কলার বলবো কারণ উনি ভুল কিছু বলেনি, উনি বলেছে যে আপনার ছেলে তো আপনার সাথে থাকে না, আপনার ছেলে তো আপনার থেকে দূরে থাকে। অ্যাকচুয়ালি তো ঠিক, ও তো দূরেই থাকে তাই না, ও তো মার সাথে থাকছে না, আমার সাথে থাকছে। তো দিদিরও ওই ব্যাপারগুলি না দুয়ে দুয়ে চার মেলাতে পারেনি। তো চার না মেলাতে পারার কারণে সে করেছে কি ওই যে অ্যাপেল অ্যান্ড ওয়াটার, হোলি ওয়াটার নিয়ে আসছে, জল পড়া, হোলি ওয়াটার না জল পড়া। এখন এগুলি তো জিন দ্বারাই ঠিক করা হয়। জিন চালনা করেছিল? হ্যাঁ, জিন চালনা করে নাই,
এই যে হোলি ওয়াটার গুলি দেয় বা অ্যাপেল গুলি দেয়, এগুলি কিন্তু পড়ে দেয়, এগুলি কিন্তু মন্ত্রপুত করে দেয়, সুরা টুরা পড়ে কিছু একটা করে দেয়, এবং সাথে কাউকে পাঠায় যে যাও যে দেখে আসো যে ওর সমস্যাটা কি, ও কেন ঘরমুখ হচ্ছে না, ঠিক আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা। তো ও যখন, ওর মা তো আর জিন চালনা করে, ওর মা তো পাঠিয়েছে যে আমার ছেলে বাবা ঘরে আসে না কেন, আমার ছেলেকে ঘরে এনে দেন। তো ওই আন্টি যেই জিনিসটা পাঠিয়েছে সেই জিনিসটা তো যখন এসছে আফটার মানে ওর মেডিসিন খাওয়া কমপ্লিট, পানি খাওয়া শেষ, অ্যাপেল খাওয়া শেষ, এরপর তোর কাজ করা শুরু, তাই না? যে কাজের জন্য ওকে আবাহন করে আনা হয়েছে, এসে তো ওকে পাইছে, মামুকে, আমার ভাইকে পেয়ে গেছে, পেয়ে ওই যে তুলে ধুম করে ইয়ে থেকে ফেলেছে, কারণ ওর ভিতর তো কোনো কিছুই পায় নাই যে ও ঘর বিমুখ বা অন্য কারোর সাথে থাকছে বা অন্য দেশের বাইরে চলে যাচ্ছে, উনি তো কিছুই পায়নি। তো এই যে একটা লুপ হোল পেয়ে গেল ঢোকার, এই লুপ হোলটাই হচ্ছে কাল হয়ে দাঁড়ালো আমাদের। এমনিতেই তো ওই একটা, হ্যাঁ ওই একটা ঝামেলা, এইটাও একটা নতুন ঝামেলা শুরু হয়ে গেল। তখন আমার বন্ধুটা বললো দিদি এটাকে ক্লিন করতে হলে পরে 41 দিন ওদের টানা চ্যান্টিং করতে হবে, একটা দিন বাদ না দিয়ে দুবেলা করে, পার্টিকুলার কিছু মন্ত্র বা কিছু, তাই তো? ইয়েস, মন্ত্র, হ্যাঁ মন্ত্র এবং সূরা দুইটাই ছিল ওটাতে মিক্সড আপ। যেহেতু ও মুসলিম, ওর ধর্মেরও কিছু ছিল, আমাদের ধর্মেরটা বেশি ছিল, ওর ধর্মেরটা কম ছিল। হ্যাঁ, তারপর কি হলো? হ্যাঁ, তারপর যেটা হলো যে আমার বন্ধুটা বললো দিদিকে যে দেখেন দিদি আপনাকে চ্যান্টিং এর ব্যাপারটা করতে হবে, হ্যাঁ চ্যান্টিং এর ব্যাপারটা করতে হবে, 41 দিন টানা করতে হবে, এবং সেটার মধ্যে করা কিছু নির্দেশনা আছে। সন্ধ্যার পর ঘরের বাইরে যেতে পারবে না, এবং এরকম অনেক কিছু বিধিনিষেধও দিয়ে দিয়েছে। কিন্তু প্রবলেম হচ্ছে বিধিনিষেধটা দুই ভাইকেই দিয়েছে, যেহেতু ওরা সিবলিং, ওরা দুই ভাই, তো এক ভাইয়ের যদি কোনো এফেক্ট হয় আরেক ভাইকে অটোমেটিক্যালি ওইটার একটা ব্যাড এফেক্ট পড়বে ওর বড় ভাই, কিন্তু বড় ভাই তো কোনো কিছু করে নাই, খায়ও নাই, তো দুই ভাইকে একসাথে করতে হবে। তো বড় ভাই আছে বাসায়, দিদির বাসায়, আর ছোট ভাই আমার বাসায় করছে, তো ওটা শুরু করলো, ওদের সবকিছু প্রসেস শিখিয়ে দিয়েছে, সবকিছু করে টুরে দিয়েছে, এবং বসতে হবে কিন্তু একদম সাধুদের মতো, একদম ধুতি পরে গায়ের মধ্যে উনি পেঁচিয়ে একদম সাধুদের মতো, সকালবেলা স্নান করতে হবে, রাত্রেবেলা স্নান করে এটা বসতে হবে, ঠিক আছে? এবং সেটা শুরু করতে হয় সকাল 7টা থেকে 9টার মধ্যে, সকাল 9টার মধ্যে ডান, আর ওদিকে রাত্র 12টা থেকে শুরু করে রাত্র 1:30টার মধ্যে ডান, মানে এনি হাউ তোমাকে শেষ করতেই হবে এই 1.5 ঘন্টার মধ্যে, 1.5 ঘন্টা তোমার টাইম, 1.5 ঘন্টা 2 ঘন্টা সকালবেলায়। তো আমার বড়দির বড় ছেলেটা একদম টাইমের ভিতরে করে ফেলছে, কিন্তু প্রবলেম হচ্ছে ছোট ছেলেটাকে নিয়ে, অনেকগুলি বিশ্বাসই করতে পারছে না যেগুলি হচ্ছে ওর সাথে। ও না যেমন তেমন কোনো সময় দেখা যায় যে 9টার মধ্যে শেষ করার কথা, 11টা বেজে যাচ্ছে ও শেষই করে না, ও বসেই আছে, চ্যান্টিং করছেই। এদিকে রাত্র 1:30টার মধ্যে শেষ করার কথা, এদিকে ওর ভাই, ওর দাদা শেষ করে ফোন দেয় যে তুই কি শেষ করেছিস, 2:30, 2:45, 3টা পর্যন্ত টানে, মানে ওর নিয়মের মধ্যে কোনো কিছুই করছে না। তো ও গা ছাড়া ভাব, কেন বিশ্বাসই করছে না জিনিসটা যে এই কারণে হচ্ছে। ওর ধারণা যে এগুলো আমি করছি, এগুলি হচ্ছে মানে কুসংস্কার, যা হচ্ছে সব কুসংস্কার। এগুলি উনি কি বলছে মাসি মারা, এগুলি ওকে যখন তুলে যে আছাড় মেরে ফেলে দিয়েছে, এটাও ও জিনিসটাকে বৈজ্ঞানিক ভিত্তিতে নিয়ে চলে যাচ্ছে, যে সামহাও হয়তো আমার কোনো কিছু হয়েছিল, ঘুমের মধ্যে হয়তো আমি উঠেছিলাম, হ্যালুসিনেট করেছি, এগুলি নিয়ে কেন তোমরা তো বাড়াবাড়ি করছো মাসি, এই জিনিসটা। তো তারপর কি হলো, ও তো চ্যান্টিং করছে, এদিকে তো আমার এই বন্ধুটা তো বুঝতে পারছে যে ছোট যন্ত্র কোনো কিছুই ঠিক মতো করছে না। ও একদিন বাসায় এসে খুব বকা দিল, প্রচন্ড বকলাম ছোটটাকে। ও যদি বলছে যে তুমি যেগুলি করছো, তুমি কি জানো যে 41 দিন পর তো তুমি তোমার মায়ের বুকে ফেরত চলে যাবে, তোমার মাসির কি অবস্থা হবে তোমরা বুঝতে পারছো? কারণ তোমার মাসি এখানে প্রোটেক্টর হিসেবে কাজ করছে। প্রোটেক্টর কিভাবে? তুমি তোমার মাসির বাসা থেকে বসে চ্যান্টিংটা করছো। তুমি যদি না করতে চাও বেটার এখানে স্টপ করে দাও, অল্পের মধ্যে দিয়ে তোমার মাসির কোনো কিছু হোক, বেশি করতে চলে। এমনিতেই তোমার মাসির সাথে এই ব্যাপারগুলি খুব ফ্রিকুয়েন্টলি ঘটে। আর এই বাড়িটাও প্রবলেম আছে, বাড়িটাও প্রবলেম আছে। তো এরকম
করলে সিরিয়াসলি করো, আদারওয়াইজ বেটার তুমি বাসায় চলে যাও। এটা তো ও আবার ওর মাকেও কমপ্লেন করেছে, ওর মাও ফোন করে অনেক বকাঝকা করেছে ওকে। তো ওর একটু মন খারাপ। আমি যখন বললাম বাবা ইটস ওকে বাবা, তো ও বলছে যে মাসি সরি, আসলে আমি বুঝতে পারি না যে জিনিসটা এত সিরিয়াস। এর মধ্যে কিন্তু 21 দিন ওভার, আর 21 দিন করলেই কিন্তু ওর 40 দিনের কাহিনী শেষ। মানে 41 দিনের কাহিনী শেষ, 21 দিন কিন্তু ওভার। এই মানে খেলা করে ও 21 দিন নষ্ট করে ফেললো ওকে না। আবার পানিশমেন্ট হিসেবে আবার ওকে আমার বন্ধু বলল তুমি আবার এক্সট্রা 20 দিন করবে, নাহলে এটা হবে না। তোমার জন্য ক্ষতি, আমার জন্য ক্ষতি, তোমার মাসির জন্য ক্ষতি, তোমার ফুলা ফ্যামিলির জন্য ক্ষতি, কারণ হাফ ডান কোনো কিছু করা উচিত না। এর মধ্যে কি হলো, এখন 20 দিন পর এক্সচেঞ্জ করতে হবে। মানে 20 দিন পর ছোট ছেলে চলে যাবে মায়ের বাড়িতে, বড় ছেলে চলে আসবে আমার বাড়িতে। এটা হচ্ছে প্রসেসিং এর একটা নিয়ম। 20 দিন পর এটা করতে হবে। আমি ওকে ঠিক আছে। তো 20 দিন পর ওই ছোট ছেলে চলে গেল, বড় ছেলে আমার বাসায় আসলো। বড় ছেলে এসে ও তো বড়, ও তো জব করে, তো ও বলছে যে আমি বললাম বাবা তুই কোথাও বের হবে আজকে? বলছি না মাসি আমি বের হবো না, আমি বাসাতেই আছি, আমি ক্লাস নিব অনলাইনে, সমস্যা নেই, আমি বাসায় বসে ক্লাস নিব। আচ্ছা ঠিক আছে। প্রচুর বৃষ্টি হচ্ছে, এপ্রিল মাস না মে মাস, প্রচুর বৃষ্টি। আমি কোর্টে গেছি, কোর্টে কাজটা শেষ করে আমি এসছি বাসায় 4:05 থেকে। কলিং বেল টিপ দিলাম, দেখলাম বাইরে কাপড় চোপড় ভিজে জুবজুবে হয়ে যাচ্ছে। আমার বড় ভাগ্নে কোনো কিছুই তুলছে না, স্থবির হয়ে বসে আছে। আমি বুঝলাম যে কিছু একটা হয়েছে। আমি কিছুই বললাম না, আমি জাস্ট তাড়াতাড়ি বাইরে থেকে কাপড় চোপড় এনে আবার ধুয়ে ঘরের মধ্যে মেরে ফেলতে বললাম যে কি হয়েছে বাবা? ওরা আমাকে দেখে ভয় পাচ্ছে, ঠিক আছে? আমি বললাম যে কি হয়েছে বাবা তোমার? বলে যে মাসি দুপুর বেলায় আমি পড়তে পড়তে হঠাৎ একটু আমার চোখ লেগে গেছে, আমি একটু শুয়ে পড়েছিলাম। তো তুমি ঠিক যেভাবে আমাকে ডাক দাও যে বাবা উঠো, ঠিক সেইভাবে দুপুর 3টার দিকে এরকম এসে আমাকে ধাক্কা দিয়ে বললো বাবা উঠো। আমি চোখ খুললাম, চোখ খুলে দেখি কি তুমি সামনে বসা, হাতে ভাতের থালা। আমি তখন শুয়ে শুয়ে বলছি যে মাসি তুমি ঢুকলে কিভাবে বাসা ঘরে? আমি তো ঘরে ভেতর থেকে তালা দেওয়া, ভেতর থেকে তালা দিয়ে এসো। আমি একটা চাবি নিয়ে যে আমি তালা খুলে ঢুকি। ও বলছে তখন নাকি ও দেখছে যে আমি নাকি হেসে বললাম আমি সব জায়গায় ঢুকতে পারি। এটাতেও আমি নাকি বলছি ও দেখছে যে আমি সব জায়গাতেই ঢুকতে পারি। তো ওইটাতে এরপর দৌড়ে করেছি ওই যে আমার ইয়েতে যে গীতা ছিল, গীতার শিব মহাপুরাণ ও নিয়ে খাটের মধ্যে। আমি বললাম যে বাবা গীতা শিব মহাপুরাণ খাটে রেখেছো কেন? ওই মাসে আমি ভয় পেয়ে গেছিলাম। আমি আচ্ছা বাবা ইচ্ছে ঠিক আছে। ওই থেকে ওদের শুরু, ওই 20 দিন পর থেকে ওই যে আমার ছোট ভাগ্নের এই মানে ভুলগুলি থেকে এই যে এন্ট্রান্সটা ক্লিয়ার হয়ে গেল ওদের, এই শুরু হলো। এরপর ওরা যখনই মানে বড় ভাগ্নে শাওয়ারটাও নিয়ে একদম টাইমের মতো 1:30টার মধ্যে সব শেষ করে ফেলে। ছোটটা তো ছোটটাই, ওখানে ওর মা ক্যান করতে থাকে, কর বাবা কর 3টা বাজে 4টা এই টাইম করে ফেলে। ঠিক একদিন হঠাৎ করে এরকম ও পড়ছে, এবং আমি যেটা করি ওরা যতক্ষণ পর্যন্ত চ্যান্টিং করে আমি জেগে থাকি, আমার ঘুম হয় না। বাচ্চারা চ্যান্টিং করছে, আমি কি ঘুমিয়ে পড়বো? হয় নাকি এটা? আমিও বসে থাকি, এবং ওটা করতে হয় মাটিতে বসে, একদম আসনের সামনে আসন পেতে বসে করতে হয়, ঠিক আছে? ওরা রুদ্রাক্ষের মালা দিয়ে গুনে করছে। 2 ধরনের জল রেখেছে, কি জল যেন খেতে হয় একটু পর পর, সব মন্ত্রপুত জল। হঠাৎ করে 1:30টার দিকে শুনলাম কৌস্তভ পুকুরের চিৎকার। আমার বড় ভাগ্নে আমার দিকে তাকালো, আমি বড় ভাগ্নের দিকে, একসাথে আমাদের আই কন্ট্যাক্ট হলো। বড় ভাগ্নে আমাকে ইশারায় জিজ্ঞেস করি, কারণ আমি যেই জায়গা যে এরিয়াতে থাকি সে এরিয়াতে কোনো কুকুর নেই। আমি যে কয় মাস ছিলাম কুকুর অল্প বিস্তর সব জায়গাতেই থাকে, কিন্তু ওই দিন মনে হচ্ছে যে পুরা মগবাজারের কুকুর কোথায় ওই এরিয়াতে এসে জড়ো হয়ে চিৎকার করছে। তখনই আমি শুধু ওকে ইশারা দিয়ে এটা বোঝানোর চেষ্টা করলাম যে সিগন্যালটা ভালো না। তখন ও চোখের ইশারা দিয়ে বললো যে ও বুঝতে পারছে, ও
ওগুলোকে উঠে আবার আরেকটা ধূপকাঠি জ্বালাবো ওর সামনে, যতক্ষণ পর্যন্ত চ্যান্টিং শেষ না হয় ধূপকাঠি একটা পর একটা জ্বলতেই থাকে ঘরে। তো বিশ্বাস করবে না প্রস্তাব রাত্র বাজে তখন 11:40, কারণ 1:30টার মধ্যে তো শেষ করে ফেলতে হয়, 1:45 হবে। আমার ব্যালকনি দেখলাম ধূপ করে একটা শব্দ, কষ্ট, হ্যাঁ ধূপ করে শব্দ, মানে কেউ যেন এসে ধূপ করে এসে আসনটাকে মানে শক্ত করলো, পোক্ত করলো। আমি ওর দিকে তাকালাম, তো ও আমাকে বলছে মাসি একবার দেখবো। আমি কি একদম না, কোনো প্রয়োজন নাই তোমার দেখার, আমরা তো জানি যে কি হচ্ছে বাইরে, ছেড়ে দাও, তুমি তোমার এটা শেষ করো। এখন ওর তো মানে স্মোকিং হ্যাবিট আছে, কারণ ওর তো ব্যালকনিতে না গেলে হবেই না। আই বাবা, তোমার যদি যেতে হয় প্লিজ তুমি পাশের রুমে যাও। পাশের রুমে গেলে পরেও আবার আমার এই ফ্রেন্ডটা বলে দিয়েছে ওদেরকে কিন্তু একা ছাড়া যাবে না কোনোভাবে। ওরা যদি পাশের রুমে যায়, তুমিও যায় পাশের রুমে দাঁড়া থাকবা, অ্যাটলিস্ট রাতে বেলায় সূর্যাস্তের পর ওদেরকে একা রাখা যাবে না। আমিও করেছি কি, ওরা পাশে, এখন ওরা কি আর আমার সামনে খেতে পারে না, তো আজকাল সেটা হচ্ছে চলতে শুয়ে পড়ি। সকালবেলায় ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠে দেখি আমার বড় ভাগ্নি তো তার আগে উঠে স্নান টান করে 7টার সময় বসে যেতে হবে। ও বসে যেতে কেউ না তাকিয়ে আছে ব্যালকনির দিকে। তো আমিও 7টা থেকে উঠেছি, উঠে আমি স্নান টান করে পুজো টুজো করে আমিও বেরোবো। আমি তাকিয়ে বললাম যে কি দেখো বাবা, বসো, 7টা বাজে। তো ও বললো যে মাসি তুমি ব্যালকনির দিকে দেখো। ব্যালকনির দিকে তাকিয়ে দেখলাম প্রস্তাব এক গোছা চুল। আচ্ছা। আর ওই বারান্দাটা তো তোমার ইয়ে করা, কার্পেটিং করা, ঠিক আছে? ওখানে চুলগুলো একদম মানে আটকে গেছে। ওই চুলের ছবি আমি তুলে রেখেছি, তুলে রাখি আমি পাঠাবো। ওকে, পাঠিও। হ্যাঁ, না আমি তোমাকেও দিব, আমি আমার বন্ধুটাকে পাঠিয়েছি, ঠিক আছে? তো আচ্ছা। পাঠানোর যেহেতু আমার তো জানতে হবে জিনিসটা কি, এবং সবচেয়ে মজার ব্যাপার আমি ও ধরতে গেছে, বলতে আসি আমি ধরে অবস্থান করি। আমি কি একদম না, তুমি কিচ্ছু ধরবে না, তুমিও ধরবে না, আমিও ধরবো না, এমন বলতে বলতে আমার খালা চলে আসছে। ওই খালারা না কেউ জানে না, খালারা দেখে যে আমার ভাগনার এখানে চ্যান্টিং করে। ওরা খালাকে অন্য একটা ঘটনা বলছে যে খালা ওদের একটা নিয়ম আছে, ওই নিয়মগুলি করতেছে, ঠিক আছে? তো খালা যখন বলি কি দিদি ব্যালকনিতে, আমি কি না খালা বোধহয় চুল পড়ছে, আচ্ছা দাঁড়ান আমি চুলটা পোশাক করি। এখন ওনাকে মানা করতে করতে উনি সুন্দর টিস্যু মিশু দিয়ে ক্লিন টিন করে উনি করছে নিয়ে চলে গেছে। নিয়ে যে ঘরের ইয়েতে, আমি কি খালা তুমি ঘরের বালতিতে ফেলো না, তুমি একদম এটা বাইরে ফেলে দাও, মানে কি আমি এখনই বেরিয়ে হয়ে যাবো। আমি কি তাহলে তুমি বের হয়ে যাও। এর পরবর্তী 3 দিন খালার জ্বর। আচ্ছা, আসতে পারেনি খালা কাজে। খালাকে ফোন করছে, তারা বলে দিদি বুঝতে পারলাম না তো কিসের জ্বর। আমি তো বুঝতে পারলাম যে কিসের জ্বর। তার মধ্যে মজার ব্যাপার হচ্ছে যে ওই জিনিসটা দেখার পর ওটা কিসের চুল, কেন চুল, কোত্থেকে আসছে আমি কিছু জানি না, ঠিক আছে? ওই চুলটা দেখার পর আমার তো গা হাত পা কাঁপছে, কেন জানি অটোমেটিক আমার গা হাত পা কাঁপছে। আমি স্নানে গেলাম, স্নান করলাম, স্নান করে এসে আমি স্নান টান করায় আমি মন্ত্র উচ্চারণ করতে যাব। আমি রুদ্র মন্ত্র ভুলে গেছি, মৃত্যুঞ্জয় মন্ত্র ভুলে গেছি, পঞ্চাক্ষরী মন্ত্র ভুলি, কোনো মন্ত্র মনে নাই। মানে বলছে আমার বড় ভাগ্যে, বলছে যে হাসি কি হয়েছে তোমার? কি বাবা আমি কিচ্ছু মন্ত্র মনে নাই। বলে কি তুমি তাড়াতাড়ি ছাড়ো, ইউটিউব ছাড়ো, শোনো, তুমি অ্যাটলিস্ট তুমি শোনো। আমি কি এখানে কি কোনো সামহাও কি কোথাও চুল রয়ে গেছে বাবা? তোমার সাথে থাকতে পারে, কারণ খালা তো আর জানে না, খালা তো জেনারেল চুল হিসেবে ক্লিন করে নিয়ে চলে গেছে, উনি তো জানে না জিনিসটা কিসের চুল। আমি আজও জানি না প্রস্তাবিটা কিসের চুল, ঠিক আছে? তো ওটা করার পর ওটা আমি ইউটিউব শুনে আমি মৃত্যুঞ্জয় মন্ত্র আবার রিকল করে আমি পূজা টুজা কোনো মতো দিলাম। এখন আমার বড় ভাগ্নে বললো যে মাসি আজকে মনে হয় আমার বাসায় থাকা তো উচিত না, তুমি যতক্ষণ পর্যন্ত বাসায় না ফিরছো। কিন্তু বাবা ঠিক আছে, বেটার তুমি করো, তুমি ক্লাসে চলে যাও। ও তো বাসাতেও ব্যাক করতে পারবে না, যেহেতু ওর আছে, ভাই আছে ওখানে, 2 ভাইয়ের চেহারা কেউ কাউকে দেখতে পারবে না, ঠিক আছে? 41 দিন এভাবে করছে। তো ও বাইরে চলে গেল,
3টা কি 4টার দিকে আমি ওকে ফোন দিলাম যে বাবা আমি বাসার দিকে যাচ্ছি, তুমিও তাহলে আসো বাসার দিকে। মানে ব্যাপারটা এমন হয়েছিল দোস্ত, কেউই না ঘরে থাকতে পারতো না, ওরা তো নাই, আমিও পারতাম না ঘরে থাকতে। মানে তাণ্ডব যেন আরো বেড়ে গেছিল, শব্দ, তাণ্ডব, গুনগুন আওয়াজ, কান্নার শব্দ, পিছনে ফিলিং, সবকিছু একসাথে বেড়ে গেছিল। কারণ ওগুলি তো আগেই ছিল, নতুন করে আমার ছোট ভাগ্নের জন্য, এই বেসিক্যালি ছোট ভাগ্নে না, আমার দিদি একটু ভুল বোঝানোর জন্য এই জিনিসটা হলো। এরপর মোটামুটি 41 দিন ওদের শেষ, ঠিক আছে, ওদের 41 দিন শেষ। ওদেরকে যেই পরবর্তী ওদের ক্লোজিং যেসব ব্যাপারগুলি ওদেরকে শিখিয়ে দিয়েছে ওগুলি করে ফেলতেছে। আমার ভাগ্নের বড় বড় চুল ছিল, ওই চুলগুলিকে কেটে ফেলতে হচ্ছে। এটা একদম, ওরা তো 41 দিন ওটা শেভ করেনি, কিছু করেনি, টোটাল ক্লিন হয়ে ওরা মন্দিরে বোধহয় গীতা দান করলো, ধুতি দান করলো, সবকিছু দান টান করে, সবকিছু মন্দির মসজিদ সবকিছুতে দান করতে হচ্ছে। দান টান করে তারপরে ওরা যে যার বাসায় ঢুকেছে। সেদিন এই 41 দিন কিন্তু নিরামিষ ছিল, কোনো আমিষ ছিল না, ঠিক আছে। এরপরে যা শুরু হলো, ঠিক 41 দিন শেষ হয়ে গেল, আমার ভাগ্নেরা ওদের বাসায় ব্যাক করলো। আমি তো দুজনেই ওদের কাজ তো শেষ, 41 দিনের কাজ তো শেষ, এর মধ্যে তো যা তাণ্ডব হওয়ার হলোই। এরপরে আমি তো বাসায় একা হয়ে গেলাম। তো একা হয়ে আমি যেদিন ওরা চলে গেল, তখনই আমার বন্ধুটা বললো যে বাবা তোমরা তো চলে যাচ্ছ, তোমার মাঝে মাঝে তোমার মাসির খবর নিও, কিন্তু তোমার মাসি কিন্তু গার্ড হিসেবে ছিল তোমাদের। না না মামা, আমরা তো ফোন দিব, মাসি আমরা তো 2-1 দিনের মধ্যে ব্যাক করবো। না ঠিক আছে, 2-1 দিনের মধ্যে ব্যাক করবে, ওকে, কিন্তু খবর নিও, মাসিকে একা ফেলে দিও না। তো আমি কোর্ট থেকে আসলাম, মানে সেদিন হচ্ছে 42তম দিন, ওরা ওদের কাজ শেষ করে ফেলেছে, আমি আমার মতো করে কোর্স শেষ করে বাসায় জাস্ট প্রথম সিঁড়িতে পাড়া দিলাম। আমার এমনিতেই পিরিয়ড চলছিল তখন, আচ্ছা 6th ডে, অলমোস্ট আমার শেষের দিকে। পাড়া দেওয়ার সাথে সাথে আমার মনে হলো যে আমার মনে ব্লাড ক্লট বেরোচ্ছে। চিন্তা করতে করতে দেখি কি আমার পায়ের, মানে আমি সাদা প্যান্ট পরা, সাদা জিন্সের প্যান্ট বেয়ে সিঁড়ি পর্যন্ত ব্লাড চলে আসছে। আমি বললাম OMG, যদি সিঁড়ি পর্যন্ত 5 তলায় উঠবো কিভাবে? এটা টপ 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 টপ, আমি শুধু টিস্যু দিয়ে রক্ত মুছছে আর উঠছি, ঠিক আছে, 5 তলা পর্যন্ত এই কাহিনী, মুছতেই কিন্তু উঠছি। হ্যাঁ, কতটুকু মোছা যাবে, আমি তো নিশ্চয় রয়ে গেছে। উঠলাম কোনো মতে, দরজা খুললাম, দরজা খুলে রুম পর্যন্ত গেলাম, আমার হাত পা কাঁপছে ভয়। এটা কি ন্যাচারাল এরকম মানে হয় তোমার নাকি? না না, নরমালি তো প্রথম 2-3 দিন একটু ফ্লো একটু বেশি থাকবে, তারপরে দিন 4th ডে থেকে তোমাকে আস্তে 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 ফ্লো তোমার কমতে থাকবে। 6th ডেতে তো একদমই না থাকারই সমতুল্য, রাইট? না থাকার সমতুল্য তো 6ষ্ঠ দিন এবং 7ম দিন, এটা একদম না থাকার সমতুল্য হয় না। তবুও ফর দ্য সেফ সাইড আমরা 7 দিন পর্যন্ত ঠাকুর পুজো দিই না, আমি দিই না আর কি। তো এরপর আমি যখন, তোমার এই ব্যাপারটা কোন ডেতে হয়েছে? এটা হচ্ছে ওদের চ্যান্টিং শেষ করার 42তম দিনে। না, তোমার পিরিয়ডস এর কততম দিন ছিল এটা? আমার পিরিয়ডস এর তখন 6 ডে, 6 দিন। মানে সেই সময় এরকম হলো ব্যাপারটা? হ্যাঁ, 6ষ্ঠ দিনে হলো, ঠিক আছে। ওকে। আমি তখন বাসায় এসে স্নানে যাব, তখন থেকে সন্ধ্যার আজান দিচ্ছে। এই টাইমটা আমার বন্ধুটা বলে যে ওদের ধর্মমতে নাকি এই টাইমটা নাকি খুব ক্রুশিয়াল একটা মোমেন্ট। তখন নাকি ঘরের দরজা জানলা বন্ধ রাখতে হয়, যাতে অশুভ কোনো কিছু তোমার ঘরের দিকে দৃষ্টি দিতে না পারে। তো এখন আমি ব্লাড ক্লিন করব নাকি আমি দরজা জানলা আটকাবো, মানে এটা না, আমি একটা কিসের মধ্যে পড়ে গেছি, দ্বন্দ্বে পড়ে যাচ্ছে। আমার তো দেখি মানে ব্লাডে পুরা আমার কার্পেট ভেজা, কারণ কার্পেট তো স্টক করে নিচ্ছে ব্লাড তো স্টক করে নিচ্ছে, যতই ব্লাড পড়ুক না কেন, ও তো কার্পেট, ও তো টেনে নিচ্ছে। আমি কোন মতে বাথরুমে গেলাম,
বাথরুমে গিয়ে আমি স্নান করলাম, স্নান করে সবগুলি ধুলাম। আমি চিন্তা করলাম যে না, এই ব্লাড তো রাখা যাবে না, ক্লিন করে ফেলতে হবে। সবকিছু ক্লিন করলাম, ক্লিন করে ওই জায়গাগুলি ধুলাম। যতই ধুই কৌস্তভ, ততই দেখি ব্লাড বেরোচ্ছে আমার কার্পেট থেকে। ওকে ওকে। সাবান টাবান দিয়ে কোনো মতে ধুয়ে ক্লিন করে আমি কোনো কিছু হলে পরেই তো আমি ওকে ফোন দিই। আমি ফোন দিলাম যে দেখো এরকম একটা, মানে এটা তো হবেই, শরীরের উপর দিয়ে তো একটু প্রেশার যাবে, তার মধ্যে ওই জিনিসটা তোমাদের হয়েছে, একটু তো প্রেশার যাবেই, এবং এখন থেকে তোমার প্রেশার শুরু, এটা শুরু, তোমার শুরু সাহসিকতার সাথে তোমাকে শেষ করতে হবে, বিকজ তুমি তাদের প্রোটেক্টর ছিলা। ওরা কিন্তু অনেক ভাবে ওদেরকে ডিস্টার্ব করার চেষ্টা করছে, তুমি কিন্তু করতে দাও না। সো তুমি প্রোটেক্টর হিসেবে ছিলেন, সো এখন থেকে তোমার কিন্তু শুরু। বললাম যে তুমি এভাবে বলছো, তুমি কোথায় সাহস দিবে? বলে কি না, সাহসের এখানে কোনো অবকাশ নাই, তো অনেক তো শুরু হবেই তোমার। আচ্ছা, তো ওইটা কোনো মতে শেষ করলাম। আমি তো আমার পুরো শরীর একদম মানে কি বলবো, নেতিয়ে যাওয়া বলে না, একদম পুরা ঝিনঝিন করছে আমার হাতের আঙুলগুলো। তখন আমি আমি একজনকে ফোন দিলাম, ও মেয়েদের কাজ করে, ওকে ফোন দিলাম। ওকে ফোন দিয়ে বলল, ও আসলো। আমার এই খালা না, আমার খালা তার একটু দূরে থাকে, ও একটু কাছাকাছি থাকে। ওকে ফোন দিলে পরে ওকে আমি জাস্ট আমার কাছে কিছুক্ষণ রাখার জন্য আর কি, যে ও আমার কাছে থাক কিছুক্ষণ। বললো যে দিদি আপনার এরকম শরীরটা এরকম চোখ ফ্যাকাশে কেন? আর ও বলতেছে কি, দিদি রক্তের গন্ধ কোথা থেকে আসে? রক্তের গন্ধ পাচ্ছ তুমি? বলে কি যে বাথরুমে। আমি কি না, ওই যে আসলে আমার পিরিয়ড একটু বেশি বেড়ে গেছে, তো এই যে ধুয়ে দিচ্ছি কাপড়টা পরে, তবুও দিদি রক্তের গন্ধ কোথা থেকে? আমি তখন বললাম যে তুমি একটু এই জায়গাটা একটু ভালো করে ক্লিন করে দাও না, আমি ওই ড্রেস চেঞ্জ করতে গিয়ে মেবি পড়ে গেছে, একটু রক্তটা মনে হয় জমে রয়েছে। ও ধুতে যাচ্ছে, ওখান থেকেও দেখছে রক্ত বেরোচ্ছে। রক্তটা ক্লিনই হচ্ছে না ওই জায়গা থেকে, কিন্তু ইমপিওর রক্তটা, ওটা যত থাকবে ওটা আমাকে তো আরো কাবু করতে সুবিধা, বা এইটা থেকে তো আর অনেক চেষ্টা করেছে। মোটামুটি আধা ঘন্টা 45 মিনিট শুধু বালতি নিয়ে ক্লিন করলো। করার পরে তারপরের দিন আমার রাত্রে বেলায় নিউজ, আমাদের রাতে নিউজ থাকতাম, আমাদের 7টার মধ্যে ঢুকে যেতে হয় অফিসে। 7টার সময় ঢুকে গেছি। 7টার সময় ঢুকে যাওয়ার পরে নিউজ আমাদের রাত 9টায় একটা, রাত 10টায় একটা। তো 10টার নিউজ শেষ হতে রাত 11টা। 11টার সময় শেষ করে আমি মেকআপ রুমে শুধু 2 জন, একজন মেকআপ আর্টিস্ট আর আমি। তো সেই দিন কেন জানি মেকআপ আর্টিস্টও সব উল্টাপাল্টা কথা বলছে। উল্টাপাল্টা মিনস হচ্ছে যে দিদি জানেন না, আপনি যখন মানে এখানে যখন 10টার নিউজ প্রেজেন্টাররা সব চলে যায়, তখন এত ভয় লাগে, এই জায়গায় কেউ নেই, দেখেন পুরা অন্ধকার। আসলে ওই জায়গাটায় লাইট কমায় ফেলে রাত্রেবেলা। আচ্ছা, এই জায়গাটা কোথায় তোমার অফিস? আমার অফিস হচ্ছে গুলশান, আমার চ্যানেল, ঠিক আছে, আমার চ্যানেলটা। তাই বললাম যে ভাইয়া বেটার আপনি নিচে চলে যাবেন, আপনি যখন ভয় পাচ্ছেন, আপনি ফিল করছেন যে আপনি ভয় পাচ্ছেন, নিচে চলে যাবেন, আপনি ওপরে কেন বসে থাকেন একা একা? বলে কি না দিদি বসে থাকে, ওই যে আবার যদি সিএ নিয়ে বা হেড অফ নিউজ আসে, এসে যদি দেখে মেকআপ রুমে কেউ নাই, রাগারাগি করবে, এর জন্য বসে থাকতে হয়। কিন্তু আচ্ছা তো আমি ভেতর থেকে নেটওয়ার্ক পাচ্ছি না বলে আমি একটু বাইরে দাঁড়ায় আমি উবার কল করছি। তো ও ভ্যান করেই যাচ্ছে। আমি বললাম ভাই একটু দাঁড়ান, আমি একটু উবারটা একটু কল করি। তো উবারে না কোনো মতে, আমি প্রতিদিনই কিন্তু আমি ভেতরে দাঁড়িয়ে উবার কল করি, সেই দিন ভেতরে দাঁড়িয়েও পাচ্ছি না, আমি বাইরে চলে এসেছি, যে জাস্ট আমাদের করিডোরের মধ্যে আমি চলে এসে আমি উবার কল করার চেষ্টা করছি। হঠাৎ দেখি একটা দরজা, 3টা এডিটর প্যানেল, ঠিক আছে, মাঝখানে এডিটর প্যানেলটা, দরজাটা করে খুলে গেল। আমি না জাস্ট তাকালাম, আমি চিন্তা করলাম যে কেউ কি আছে ভিতরে। আমি আবার ঘড়ি থেকে তাকিয়ে দেখলাম 11টা 20। কে এডিটর ভাই? কোন এডিটর এখন এডিট করবে বসে? প্রোগ্রাম এডিটর প্যানেল আর কি এটা। আমি আবার উবারে নেটওয়ার্কই পাচ্ছি না, আমি আবার উবারে ট্রাই করছি, আবার করে দরজাটা খুলে গেল। আমি আবার তাকালাম, এরপর ধাম করে দরজাটা আটকে গেল, ধাম করে। আমি লাফ দিয়ে উঠেছি। ওই ভাইয়াটা যে মেকআপ আর্টিস্ট, ও দৌড়ে এসছে, দিদি কি হয়েছে? না আমি ভাই চলেন আমরা নিচে যাই বেঁচে। কি হয়েছে দিদি? আমি না ভাই কিছু না, চলেন নিচে যাই, আপনার কি কোনো কাজ আছে? আর আমি না দিদি আপনি আমাকে জাস্ট একটু ড্রপ করে দিলেন ইয়েতে, এই গুলশান 1 নম্বরের দিকে। চলেন। আমি বললাম কি
চলে গেলাম বাসায় চলে এসে আস্তে আস্তে আমি রাস্তায় উঠে বললাম যে এরকম একটা হলো, এটা কি আনন্যাচারাল? অনন্যাচারাল? অবশ্যই আনন্যাচারাল তো হবে। আমি তোমাকে বলছি কেউ তোমার সাথে কানেক্ট করতে চাচ্ছে। হ্যাঁ, কেউ তোমার সাথে কানেক্ট হতে চাচ্ছে, এই জন্য এগুলি হচ্ছে সিগন্যাল পাঠাচ্ছে তোমাকে। তার 2 দিন পর আমার আবার একদম আর্লি মর্নিং নিউজটাতে কি হয়, অফিস কিন্তু অলমোস্ট খালিই থাকে সকালবেলায়। তো সকালে কি আসবে নিউজ প্রেজেন্টার ছাড়া, আর নিউজের জড়িত লোকজন ছাড়া, মেকআপ আর্টিস্ট ছাড়া কেউ আসে। আমি একটু সকালেই চলে এসেছি। সকালে এসে বসে, কত সকাল 7টা বাজে। আমি সকালের দিকে বসে আছি, পেছন ফিরে বসে আছি, দরজা খোলা। কারণ আগের দিন রাত্রিবেলায় তো কাজ টাজ করে সবাই চলে গেছে রুম হয়ে, আমি জাস্ট দরজাটা খুলে যে এয়ারপাস হয়ে যাক, এসিটা অন করে আমি বসে আছি। বিশ্বাস করবে না প্রস্তাব, আমি জাস্ট বসে মোবাইলটা নিয়ে একটু কিছু একটা কাউকে ফোন দিব, মেকআপ আর্টিস্টদেরকে, কদ্দূর আমার পিঠের মধ্যে ধারাম করে যে একটা থাপ্পড় মারলো কে। আমার দম টম বন্ধ হয়ে যাওয়ার মতো। আমি ফোন রেখে আমি বাইরে গিয়ে দেখলাম যে লিফটের দিকে কেউ নাই। থাপ্পড় দিয়ে লিফট কল করে যেতেও তো টাইম লাগবে নিচে, হুড়মুড় করে যদি আমি ধরলাম যে লিফট কল করো না সামনে, বা ও যে দৌড়াবে, আমি তো থাপ্পড় খাওয়ার সাথে সাথেই ঘুরে বের হয়ে আসছি, কেউ নাই। তো তোমার উপর অ্যাটাক গুলো হচ্ছে। হ্যাঁ, আমার উপর অ্যাটাক গুলো হচ্ছে। ওরা তো সেফলি চলে গেছে, আমার উপর অ্যাটাক করে গেছে, যেটা আমি কেন ওদেরকে সেফলি কাজগুলি শেষ করতে দিলাম। এখন এরপর আমি বাসায় আসলাম, আমার পিঠে ব্যথায় পুরো লাল হয়ে গেছে পিঠ। ওরা আমাদের মেকআপ আর্টিস্ট, মেয়ে মেকআপ আর্টিস্ট যারা ছিল, ওরা ম্যাসাজ করে দিল, সব ইয়ে করে দিল। তো আমি বললাম যে আমি নিউজ শেষ করে আমি তাড়াতাড়ি চলে যাব। আমি সেদিন কোর্টেও যাইনি, বাসায় গিয়েও তো আমি ভয়, কি করবো বাসায় গিয়ে একা একা। বাসায় গেছি, বাসায় গিয়েও তো আমার যে আশ্রয়স্থলী তো মানে একদম একটা ঝামেলার জায়গায় পরিণত হয়ে গেছে। এরপর আমি 1-2 দিন বোধ হয় আমার জ্বর ছিল ওই থাপ্পড়টা খাওয়ার পর। তারপরে 2-3 দিন পর আমি একটু সুস্থ বোধ করায় আমি দেখলাম যে রাত 3টা থেকে কারেন্ট নাই। রাত 3টা থেকে কারেন্ট নাই। আমি ঘড়ি থেকে, তোমাদের ওদিকে কি মানে লোডশেডিং এর প্রবলেমস আছে? হ্যাঁ, ওরকম মানে আগে তো প্রচুর হতো, কিন্তু এখন একটু কম হচ্ছে লোডশেডিং 3টা থেকে। তো গরমে মারা যাচ্ছি, না পারছি আমি ব্যালকনি খুললে কাকে না কাকে দেখবো, আমি তো একা, ওরা তো বাসায়। গরমে ছটফট করছি। ভোর 5টা বাজে, 5টার সময় গিয়ে যখন আজান দিল 4:15 থেকে, তখন আমি গিয়ে ব্যালকনি সব দরজা খুললাম, দরজা জানলা খুললাম, সবকিছু খুলে তখন একটু ফ্রেশ এয়ার আসছে ঘরে। দেখি সব বাসায় লাইট আছে, আমার বাসায় লাইট নেই। গাড়ি জ্বালা, এটা কি জানা, সব বাসায় লাইট আছে, সবাই যে ভোরে উঠে নামাজ পড়ছে, বা প্রত্যেকে ঘরের লাইট তো বোঝাই যাচ্ছে। আমি আবার আমার ঘরের লাইটগুলি জ্বলছে কিনা আমি করলাম কি, আমাদের দারোয়ানকে ফোন দিলাম। তো দারোয়ান বলল, আপা এত সকালে ফোন দিলেন? ভাইয়া আমাদের কি কোনো প্রবলেম হয়েছে আমাদের বিল্ডিং এ? কি বাবা, আমি তো আমাদের বিল্ডিং এ তো রাত 3টা থেকে কারেন্ট নাই। কিন্তু কে বললো আপা 3টা থেকে কারেন্ট নাই? ওই আমার তো ঠিকই ফ্যান চলতেছে। আমি বললাম ওএমজি। তাহলে খোঁজ করে রাত দুপুর 12টা বেজে যায়, কারেন্ট আসছে না। তারপরে লোক এনে ওপরে যেয়ে দেখি আমার শুধু রুমের কাট আউটটা পড়া, আমাদের কাট আউট পড়া। আচ্ছা, কাট আউট পড়ে গেছে। ওকে, উনি বললো যে কাট আউটটা পড়ে গেছে। আমি কি আর কারো কাট আউট পড়লো না? বলে কি এরকম হয় আপা? হ্যাঁ আসলেই হয়। ঠিক আছে, লাগাই দিয়ে যান। লাগাই দিয়ে উনি চলে গেলেন। সেই দিনই আমি স্নান টান করে ফ্রেশ হয়ে রান্না করতে যাব। রান্না বান্না করে রেখেছি। তো আমার ভাগ্যে বলে যে মাসি আমরা আসছি, আমরা এসে ভাত খাবো দুপুরবেলা। আমি আচ্ছা আসো। আমি ওদের জন্য সহ রান্না বান্না করেছি। রান্না করে স্নান করতে যাব, জাস্ট দেখি ঝুরঝুর করে জল পড়ছে। রান্নাঘরে গিয়ে দেখি রান্নাঘরের উপরে যে পাইপগুলি থাকে না, অন্যান্যদের রান্নাঘর, ধরো 6 তলার বাসার রান্নাঘর, ওদের রান্নাঘরে নোংরা জলগুলি আমার খাবারের মধ্যে
আচ্ছা, তারপর কি বাবা, সব রান্না শেষ, আমার তো মেজাজ গরম, আমি কি নোংরামি, এবং ট্যাপ 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 করে জল পড়ছে, আমি টিস্যু দিয়ে রেখেছি, এটা দিয়ে রেখেছি, কোনোভাবেই কোনো ভাগনারা এসে সব ইয়ে করলো। আমি ল্যান্ডলর্ডকে ফোন দিলাম, ল্যান্ডলর্ড আসলো, লোকজন নিয়ে আসলো, প্লাম্বার নিয়ে আসলো, কোথাও কোনো ছিদ্র নাই, কোথাও নাকি কিচ্ছু নাই, 6 তলার রান্নাঘরে কোথাও কিচ্ছু হয়নি। আপনাদের জলটা পড়লো কোথা থেকে? আপনি নিজেই দেখেন আমার খাবার দাবার গুলি কিভাবে নষ্ট হয়ে গেছে, আমি কি খাবো এখন? হ্যাঁ তাই তো দেখছি, পুরা নোংরা জলগুলি পড়লো কৌস্তভ। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই সবগুলি ফেলে দিলাম, সব ফেলে দিয়ে রান্নাঘর ক্লিন করে আমি আবার স্নানে গেলাম। স্নান থেকে ফেরত আসবো, আমি জাস্ট সন্ধ্যা দিচ্ছি, তখন তো সারাদিন না খাওয়া। আমার ভাইটা বললো, মাসি আমি বাড়ি থেকে খাবার অর্ডার করছি। বাবা, এটা করা ছাড়া কোনো উপায় নেই, করো। করতে যাবো, দরজার মধ্যে একটা হুক ছিল, খুব সম্ভবত ওদেরই লাগানো। ওই হুক লেগে আমার পুরো জামা ফ্যার করে ছিঁড়ে পুরো জামা ছিঁড়ে গেল। ঠিক আছে, পুরো জামা ছিঁড়ে গেল আমার। এটা একটু পিকিউলিয়ার কিন্তু ব্যাপারটা। হ্যাঁ, পুরো জামা ছিঁড়ে গেল। তো আমি তখন কিছুই বলার নাই, আমি জাস্ট পূজাটা শেষ করে আমি যে জামা চেঞ্জ করলাম, কারণ আমার না ওই যে বললাম না, ভয় পেতে পেতে অবাক হতে না, আমি না ক্লান্ত। আমি ড্রেস চেঞ্জ করলাম, ড্রেসটা চেঞ্জ করে তখন আমি ওকে ফোন দিয়ে বললাম যে এরকম খুব হলো। ও বললো, জামাটা ফেলে দাও, এই জামাটা ঘরেই রাখবা না। আমি না, জামাটা তো ফেলে দিব, এমনিতে তো এই বাসা ছেড়ে দিচ্ছি, তো মানে সেই মাসে আমরা থাকবো, লাস্ট মান্থ ওইটা আমার। আমি আমার ল্যান্ডলর্ডকে বলে দিয়েছি যে আমার নতুন বাসা আমি শিফট করছি, আপা তো আমি কাছে, ঠিক আছে, কোনো সমস্যা নেই। এরপর আমি ওই বাসায় থাকতে থাকতে ধরো 1 সপ্তাহ বাকি, তো যেহেতু এই বাসার কাজগুলি হচ্ছে, তো ধুলা বালি নোংরা টোংরা এগুলি তো ক্লিন করতে হবে। তো ওগুলি তখন আমার কোর্টও বন্ধ ছিল, ভ্যাকেশন চলছিল, তো ওই টাইমটা থেকে আমি কাজে লাগিয়ে আমি রুম টুমগুলি ক্লিন করে টোরে, ওই আমার ভাগনা বাসায় আছে, ভাগনার জন্য আমি আর ওই কয়েকদিন রান্নাই করি না, কিন্তু আমি রান্না করবো না বাবা, বাইরে থেকে অর্ডার দিয়ে খাবো। 7 দিন আমরা বাইরে থেকে অর্ডার দিয়ে খেয়েছি, 2-3 বেলায়। তো ও খাবারটা এনে রেখেছে, আমি ঘরে ঢুকেছি, ও তখন 5:30 পৌনে 6টা বাজে। বললো, মাসি আমি তাহলে বের হই, আমি রাত্রেবেলায় তাহলে খাবার নিয়ে একবার ঢুকবো। আমি হ্যাঁ বাবা। আমি শাওয়ারটা নিয়ে পুজো দিয়ে সন্ধ্যা দিয়ে আমি একটু শুয়েছি। ধরো আর 2-3 দিন বা 4 দিন বাকি, আমি ওই বাসায় শিফট করবো। সব জিনিসপত্র আমার গোছানো শেষ, কার্টুনে কলিং বেল টিপ। ঠিক আছে, আমি দরজা লক করি নাই, কারণ সন্ধ্যার সময় স্নান করেছি, আমার এসির দরকার হয়নি, আমি দরজা লক করি নি এর জন্য। তো দরজা খোলা, তো কলিং বেল একবার টিপ, তখন বাজে 8টা। আমি মনে করছি আকাশ ভাগনাটা এসছে, আমি ঘড়ির দিকে তাকালাম, কিন্তু 8টা। একবার টিপ দিল, তারপরে চুপ, আবার টিপ দিল, আবার চুপ। আমি চিন্তা করলাম যে না, এটা ইউজুয়াল কোনো ঘটনা না। আবার টিপ দিল, মানে বারবার কলিং বেল বাজছে, তাই তো? বারবার কলিং বেল টিপ দিচ্ছে, কিন্তু আমি যে দেখছিও না, খুলছিও না। বাইরে থেকে হাসির শব্দ, মেলি কণ্ঠের হাসির শব্দ। বলছে যে চেষ্টা করলেও যেতে পারবে না। আচ্ছা, হাসছে আর বলছে চেষ্টা করলেও যেতে পারবে না। তো তখন সাংঘাতিক ব্যাপার। আমি আসলে উঠে বসলাম, আমার তো আমার শিব ছাড়া তার কোনো গতি নাই। আবার প্রদীপ জ্বালালাম, আমি আর নড়ছি না। তখন আমার ভাগ্নে আসছে পরে আমি বললাম যে বাবা, আমাদের as soon as possible এখান থেকে মুভ করতে হবে। আমরা তো 2-3 দিন পর। আমি 2-3 দিন পর না বাবা, আমি কালকেই যাবো, কালকেই যাবো, আমার দরকার নাই। আমার যদি ড্যামারেজ দিতে হয় আমি ড্যামারেজ দিব, টাকা পয়সা। এরপর আমি রাত্রেবেলা রাখানো হচ্ছে দারোয়ানকে। আমি ভাই, আজকে আপনি আমাদের সাথে ডিনার করবেন। বলছে, আপা কেন? আমি যে ভাই কালকে পরশু চলে যাবো, তো আপনি অনেক হেল্প করেছেন, চলেন একসাথে আমরা ডিনার করি। ওকে, আচ্ছা আপা ঠিক আছে। আপনি তাহলে রাতে খাবারের কোনো ব্যবস্থা করবেন না, আমরা খাবার নিয়ে আসবো। খাবারটা আমার এনে আমার তো এলাম কি ভাই, আমার কিন্তু কোনো ডাইনিং টেবিল নাই, আমাদের কিন্তু হাতে হাতে নিয়ে খেতে হবে। বলি কি, আমার কোনো সমস্যা নেই। ওকে আমি শুধু ল্যাপটপ, ছোট্ট টেবিলটা দিয়েছি ল্যাপটপে, আমরা হাতে হাতে নিয়ে। আমি বললাম যে ভাই, সত্যিকারের ঘটনাটা বলবেন, এখানে কি ঘটনা? তো খেতে খেতে বলতেছে, আপা
এইটা জিজ্ঞেস করার জন্য আপনি আমাকে ডেকে নিয়ে আসছেন, নাম কি রান্না, ছিছি ভাই, এইটা এভাবে ইয়ে করবেন না। আমি এই ফেব্রুয়ারি থেকে এটা হচ্ছে অক্টোবর, এই 6-7 মাস আমি যে কি ফেস করেছি ভাই আপনি নিজে জানেন না। আমি জাস্ট 7 দিন ধরে ঘরে রান্না করে খেতে পারি না। আপনি তো নিজেই দেখেছেন যে প্লাম্বার নিয়ে আসবেন, নোংরা জল পরে আমার খাবার নষ্ট হয়ে গেছে, এরপরে আমি রান্নাই করি না, রান্না ঘরেই ঢুকি না। আপা আসলে আপনি তো চলেই যাচ্ছেন, আর আশা করবো আপনি এসব কথা বাইরে বলবেন না। আপা আমি না ভাই বলবো না, বাট আমার সত্যটা জানতে হবে, কি হয়েছে ভাই একটু বলবেন প্লিজ। আপা এই যে আপনার পাশের ঘরে সিতে 3 জন মহিলা একসাথে আত্মহত্যা করছে। 3 জন মহিলা একসাথে আত্মহত্যা করেছে? হ্যাঁ, 3 জন মহিলা একসাথে আত্মহত্যা করেছে মানে? ওকে হ্যাঁ আপা, আমি তাদের কি কোনো বাচ্চা ছিল? আপা তা তো জানি না বাচ্চা ছিল কিনা, তবে ওই যে কি জানি ও বলতে পারছে না, মানে কি জানি একজন ছিল রিপোর্টার আপা, সাংবাদিক ছিল, 3 জনই মহিলা। ওই মহিলা সাংবাদিকটাই নিয়েছিল বাড়ি, কিন্তু যেহেতু উনি বিবাহিতা না, উনি বিয়ে শাদী করেন, এই বয়স হয়ে গেছিল, বিয়ের জন্য 2টা মেয়ের সাথে রেখেছিল। আচ্ছা, তো আত্মহত্যা কেন বলে কি আপা? আসলে হয়েছে কি যে ওই যে সেই 2টা মেয়ে, ওই 2টা মেয়েদের নাকি সম্পর্ক নাকি ছেলেদের মতো, মানে ওরা আচ্ছা ওকে ওকে ওরা এটা। আমি তো এই খবর বাইরে গেল কিভাবে? এটা তো ভেতরের খবর। ওরা ছেলেদের মানে ওদের যে সম্পর্কে থাকুক না কেন, এটা আপনারা পর্যন্ত যায় কেমনি? তো বলো যে ওই যে সাংবাদিক আপা আছে না, উনি এটা নিয়ে চিৎকার চেঁচামেচি করেছে। বললাম যে ও আচ্ছা, এটা তো জানতো না উনি যখন জানতে পেরেছে তখন ওনাদেরকে বের করে দিতে চেয়েছে, তো ওনারা বের হবে না বাসা থেকে। ওইটা নিয়ে ওদের মধ্যে ঝগড়াঝাটি। এখন আপা ওই সাংবাদিক আপাকে এরা মারছে নাকি এরা সাংবাদিক আপাকে মেরে ফেলছে কেউ জানে না। কিন্তু আপা 3টা লাশ পড়া ছিল ঘরের ভিতরে, এবং সেটা আমরা জানতে পারছি 3-4 দিন পর যখন গন্ধ বেরোচ্ছে। আচ্ছা, তারপরে যে পুলিশ কেস হলো, আমরা তো ডোর খুলবো না আপা, কারণ খুললে পরে তো পুলিশ কেস। আমরা ল্যান্ডলর্ডকে দিলাম, সব ল্যান্ডলর্ডরা মিলে ডিসিশন নিয়ে যে পুলিশকে ডাকা হোক। পুলিশকে ডাকার পর পুলিশ আপা ওই যে 3টা লাশ বের করে নিয়ে আসছে, পচে গলে একদম বাজে অবস্থা, মাছি টাছি হয়ে ঘরে অবস্থা খারাপ। যার বাড়ি ভাড়া দিয়ে গলায় দড়ি দিয়েছিল না কিভাবে? মানে না, এটা নাকি গলায় দড়ি টড়ি কিছু না, 3 জনের মরদেহ নাকি বিছানায় পড়া ছিল। এখন ধারণা করছে, মানে দারোয়ান বললো যে ধারণা করছে 2 মেয়েটা, ওই 2 জন যে সম্পর্ক ছিল 2টা মেয়ে, ওই 2টা মেয়ে মনে হয় ওই সাংবাদিক আন্টিকে মেরে ফেলেছে। আমি তো সাংবাদিক আন্টিকে নাহলে ওরা মারলো, এই 2 জনকে কে মারলো? এটাই তো আপনার কথা, এই 2 জনকে কে মারলো এটা তো জানি না, কিন্তু 3টা মরদেহ পড়া ছিল। এরপর আপনারা মানে পোস্টমর্টম করেন নাই? আপা পোস্টমর্টম কে করছে এটা তো ল্যান্ডলর্ড জানে, এটা কেন আমাদেরকে বলবে? আমরা হচ্ছে দারোয়ান। এরপর পুলিশ এটাকে ধামাচাপা দেওয়াই দিছে, টাকা পয়সা খায়, এটা বাড়তে দেয়নি জিনিসটা। মানে এটা আনসলভ একটা কেস রয়ে গেছে, যেটা আজ পর্যন্ত কেউ জানে না। কিন্তু যেটা জানে যে এই বিল্ডিং এর এই সিতে এই ব্যাপারটা হয়েছে, 3 জন একসাথে মারা গেছে। এর জন্য এখানে আসলে ল্যান্ডলর্ডও থাকেন না, ল্যান্ডলর্ড দেশের বাইরে থাকে, এটা জাস্ট ভাড়া দেয়। আর যদি ভাড়াটিয়া ভাড়া না আসে তাহলে বন্ধু মানে পরিচিতদেরকে দিয়ে বলে জাস্ট একটু দেখে আসে, 5 মিনিট 7 মিনিট 10 মিনিট থেকে ওরা বের হয়ে চলে আসে। এখন এর মধ্যে বাচ্চা কোথা থেকে আসলো সেটা আসলে আমরা জানি না, বাচ্চাটা কার, ওটা কি কেউ কি প্রেগনেন্ট ছিল কিনা সেটাও জানি না, সেটা বুঝতে পারছি। তো এটা শুনে আমি চিন্তা করলাম যে বাবা এবার চলো সোয়াহা সবকিছু, এবার চলো হাঁটা দিই, মানে গল্প স্টোরি শোনা শেষ যে কেন এই ঘটনাগুলি ঘটেছে। তো সাংঘাতিক ঘটনা। যেদিন আমি বের হচ্ছি সেদিন অ্যাজ ইউজুয়াল কারেন্ট চলে গেছে। আমি তো যারা পিক অ্যান্ড ড্রপ ওদেরকে করেছি, যারা আমাকে শপিং নিয়ে আসবে, ওদের গাড়ি নষ্ট হয়ে গেছে, ওদের চাকা নষ্ট। ম্যাডাম আমাদের চাকা নষ্ট হয়ে গেছে, আমরা তো ম্যাডাম এখন আসতে পারছি না, আমরা আরেকটা পাঠাচ্ছি ম্যাডাম। জি পাঠান। আমার তো বোঝা শেষ যে মানে কোনো মতেই আমাকে এখান থেকে নামতে দিবে না, কারণ আমি তো জেনে গেছি জিনিসটা, আমাকে নামতে দিবে না। আমি বললাম যে বাবা চল
ঠেলা গাড়ি করে যাবো আমরা। মাসের ঠেলা গাড়ি ইউ, আমি কি ইউ মারা বাবা? ইউ জীবন এখানে শেষ হয় না, তুমি ইউ বলছো? ঠেলা গাড়ি তুমি যাবো, আমি যাবো না। আমি আচ্ছা তুমি ঠেলা গাড়িতে যাও, আমি তুমি একটা নিয়ে আসো বাবা, কোনো কিছু নিয়ে আসো, বা তোমার পিক আপ নিয়ে আসো বাবা, কিছু তো একটা নিয়ে আসো, তুমি তো দেখতে পাচ্ছ যে ঝামেলাগুলি কোথায় হচ্ছে। আচ্ছা চলো, পিক আপ আমরা দারোয়ানকে বললাম, ও 2-3টা পিক আপ এনে দিল। পিক আপের লোকজন ঘুরে টুরে নিল, নেওয়ার পরে দরজা লক করছি। বিশ্বাস করবে না প্রস্তাব, আমি না এমনি জাস্ট নর্মালি না থাকে না কিউরিয়াসিটি থেকে আমি জাস্ট গানসি ইউনিটে না তাকালাম, দেখলাম কি যে তালাটা না আপনি দুলছেন আমরা দেখি আপনি দুলছে তালাটা। আমি কিন্তু তখনও আমার দরজা থাকে না এরকম ধারাম করে টান দিলে না পরে পাশের দরজাটা একটু কাঁপবে, তখন তালাটা ইয়ে করবে। আমি শুধু ইয়েটা নিয়ে দরজাটা টেনেছি, আমি তাকিয়েছি যে জাস্ট নর্মালি যে মানে কম খেলা দেখালে না ব্যাপারটা এমন বলে আমি জাস্ট তাকালাম আর কি মনে মনে, দেখি কি যে তালাটা এভাবে দুলছে। তো আমার ভাগ্নে তো ইউ টাইপেরই আছে, ইউ আমি এতে যাবো না, ও তো এই টেনশনে অস্থির, ওর মান সম্মান নষ্ট হয়ে যাবে। আমি বলি বাবা মান সম্মান আগে, জীবন বাঁচাও, চলো দৌড়াই। আমি তালা ইয়ে করলাম, 3 তলায় গেলাম। 3 তলায় ল্যান্ডলর্ডের এক আত্মীয় থাকে। ল্যান্ডলর্ডও কিন্তু এই ফ্ল্যাটে থাকেন না, ল্যান্ডলর্ড থাকেন আরেক জায়গায়। ল্যান্ডলর্ডের ননাস নাকি ননদ কে যেন থাকেন, ওনার কাছে চাবি দিলাম। এগুলো জানটি অনেক ভালো সময় কাটুচ্ছে আপনাদের সাথে, এই যে চাবি আর বাকি বিল টিলগুলি সব বুঝাই টুঝাই দিয়ে আমি বাস ওখান থেকে নেমে চলে আসলাম। আমিও নেমে চলে আসছি ওই বাড়ি থেকে। আমি আজ পর্যন্ত আমি এখনো কিন্তু কোর্টে যাওয়ার সময় বাড়ির সামনে দিয়ে যাই, কিন্তু আমি ফিরে থাকি ওই বাড়িতে, কারণ আমার কোর্টের রাস্তাটা ওই বাড়িতেই যাওয়ার সময় পড়ে আর কি। ওটাই হচ্ছে ওই বাড়ির সাথে আমার একটা কি বলবো ভয়ঙ্কর একটা এক্সপেরিয়েন্স। ভয়ঙ্কর, হ্যাঁ। ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর। আমি অক্টোবরের 6 তারিখে ওখান থেকে বের হয়ে আসছি। জাস্ট 8 মাসের একটা জার্নি ওই বাড়ির। তোমার সাথে আমার যখন আগের বার কথা হয়েছিল তখন কি তুমি ওই বাড়িতেই ছিলে না তোমার নিজের বাড়িতে? না, আমি তখন ওই বাড়িতেই ছিলাম। আমার পডকাস্টটা ওই বাড়ি থেকেই হচ্ছিল। ওকে, আমার পডকাস্ট ওই বাড়ি থেকেই হয়েছে। হ্যাঁ, বিশাল একটা, হ্যাঁ হ্যাঁ। তো তারপরে এই বাসাটা আসলে আমার এই নতুন বাড়ি আমারটা খুব ব্লেসড, খুব লক্ষ্মী একটা বাড়ি, এটাতে কোনো ধরনের কোনো প্রবলেম নেই। আমি আসলে খুব হ্যাপি, খুব ভালোভাবে আছি এই জায়গাটাতে। তো থ্যাংক গড যে ভালোভাবে আছি একটু অ্যাটলিস্ট। সবাই এসে এক কথাই বলে যে না এই বাড়িটা অনেক ব্লেসড, চারিদিকে প্রচুর আলো, মনটাই ভালো হয়ে যায় বাড়িতে ঢুকলে বলে। তো সবাই যখন এটা বলে তার মানে ভুল কথা কেউ বলে না। ওই বাড়িতেও যখন ঢুকতে সবাই বলতো ধুর, আমার ওই বাড়িতে আমার দাদারা দিদিরা একবার গেছে 8 মাসে, ধুর ওই বাড়িতে কে যায়। তুমি ওই বাড়ি থেকে বেরিয়েছিলে কবে? নভেম্বরের ওই সময়টা? আমি অক্টোবর 6th অক্টোবর আমি ওই বাড়ি ছেড়ে এই বাড়িতে এসেছি। 6 অক্টোবর পর্যন্ত আমি ওই বাড়িতেই ছিলাম। আচ্ছা, ওকে ওকে ওকে, বুঝতে পেরেছি বিষয়টা। তো ওই যে তোমার দিদির জন্য যে ব্যাপারটা ঘটলো, ঠিক আছে, সেটা নিয়ে আসাচ তারপরে আর কোনো প্রবলেম হয়নি তো? না, তারপরে আর কোনো প্রবলেম হয়নি। একটা শর্ত দিয়ে দিয়েছিল ও, দিদির একটা প্রবলেম স্টার্ট হয়ে গিয়েছিল। কি বলতো? তন্ত্র বাড়ি যেতে যেতে দিদির কিছু কিছু জায়গায় কালো কালো হয়ে গেছিল, বেশ কালো, এবং সেটা একদম দৃশ্যত দেখা যাচ্ছে যে দৃশ্যমান কালো, ভালো রকম কালো হয়ে গেছিল। এবং ও প্রচুর ডাক্তার দেখিয়েছে, প্রচুর হোমিওপ্যাথি, এলোপ্যাথি, স্কিনের ডাক্তার, হ্যানা ত্যানা, অনেক কিছু। আমার বন্ধুটা দেখে শুধু দিদিকে বলেছে যে দিদি আপনার এগুলি কিচ্ছু করতে হবে না, আপনি শুধু তান্ত্রিক বাড়ি যাওয়া বন্ধ করে দেন, আর আপনার বাড়িতে আপনার ঘরের সেফটি সিকিউরিটির জন্য যেসব মাল মেটেরিয়াল গুলি আপনি রেখেছেন ওগুলি জাস্ট ঘর থেকে বের করে দেন, আপনার চেহারা ক্লিন হয়ে যাবে, আপনিও সুস্থ হয়ে যাবেন। এবং দিদি সেটাই করেছে। মোটামুটি
ব্যাগ ট্যাগ পুরা বাড়ি সার্চ করে চিরুনি তল্লাশি দিয়ে 2-3 ব্যাগ এরকম বেরোয়েছে আর কি দিদির সম্পত্তি। তো সবই হচ্ছে তার সংসারের জন্য, তার সন্তানদের জন্য, ভালোর জন্য। কিন্তু এই ভালো করতে গিয়ে যে আমরা খারাপকে ডেকে নিয়ে আসছি, ওই তো দিদিও জানতো না, তা আমিও জানতাম না বেসিক্যালি। তো ওটা যখন বিসর্জন দিয়ে এসছে গঙ্গাতে তো না, আমাদের এখানে বুড়িগঙ্গা আছে, বুড়িগঙ্গাতে যখন ফেলে দিয়ে এসছে, এরপর থেকে দিদির মুখ আস্তে 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 ক্লিন হয়ে গেছে। এবং দিদি যখন নিজেই এটা দেখেছে যে দিদির মুখ একদম ক্লিন হয়ে গেছে, দিদি বলেছে যে আমি আর কোনোদিনও ওই পথে পা বাড়াবো না। যেটা পিওর, এটা অনেকের না মানে নেশার মতো হয়ে যায়, কোনো প্রবলেম হলেই কোনো তান্ত্রিকের কাছে যাওয়া, কারণ এটা তো খুব ইজি, মানে খুব সহজেই অ্যাচিভ করতে পারছো। তুমি যাচ্ছ, তোমাকে উইদিন 3 days এর মধ্যে তোমাকে রেজাল্ট দিয়ে দিচ্ছে। কে 41 দিন 42 দিন 45 দিন বসে থাকবে গো বলো? এই যে আমার 2 ভাগ্নে করলো, এটা কে বসে থাকবে এতদিন? 45 দিন পর যে আমি রেজাল্ট পাবো, কে বসে থাকবে? আমি তো 3 দিন মানে তন্ত্রবাড়ি গেলে পরে 3 দিনের মধ্যে আমি সলিউশন পেয়ে যাচ্ছি। তো কেন আমি ওই তন্ত্রবাড়িতে যাব না? কেন আমি 45 দিন বসে থাকবো এটার জন্য? এর জন্য হচ্ছে এই যে এই ব্যাপারগুলির জন্য সবই কিন্তু ওই যে দিদি অনেক কেটেছে। এখন আমার এই বন্ধুরা বলছে দিদি এটাই হচ্ছে আপনার পিউরিফিকেশন টাইম। এই যে আপনি কাঁদছেন, এই কান্নার মধ্যে দিয়ে কিন্তু আপনার অনেক কিছু বের হয়ে যাচ্ছে, আর যাবেন না। বলে কি ভাই আমি তো খারাপ কোনো কিছু করার জন্য যাইনি। বলে দিদি আপনি খারাপের জন্য জানি, আমরাও জানি। আপনি হয়তো আপনার হাজবেন্ডের সুস্থতার জন্য বা আপনার ছোট বোনের সুস্থতার জন্য এইগুলি, মানে ও কিন্তু আমার জন্য অনেক, ওই যে আমার হাজবেন্ডের সাথে এখানে সম্পর্ক ভালো হচ্ছে না, ও আমার জন্য অনেক কিছু করেছে। তো বললো দিদি এগুলিতেই কিন্তু এই সোর্সেস গুলি ঢুকে যায়, ওগুলি হয়তো আপনারা জানেন না, এটা আমরা জানি। কারণ বলে ওরা তো আমাদেরকে বলে নাই কোনোদিন। মানে বিভিন্ন এন্টিটির নজরে চলে আসে যার উপর করা হচ্ছে, ভালোর জন্য হোক বা যে করছে, ভালো বা খারাপ তো খারাপই, ভালোর জন্য বিভিন্ন নজরে চলে আসে। তখন বলো যে ভাই আমি আর কোনোদিনও করবো না। আমাকে যদি ভুল করেও করবেন না, আর যদি করেন তাহলে কিন্তু ওরা কিন্তু দ্বিগুণ 3 গুণ শক্তি নিয়ে আপনার কাছে ব্যাক করবে। এটা কিন্তু মাথায় রাখবেন। বাংলাদেশে যখন যাচ্ছি জুনে, ঠিক আছে, গুলশানের ওখানেই তো থাকবো। তো এই যে বাড়িটা রয়েছে, এই বাড়িটা আমি একবার দেখতে চাই। ঠিক আছে, তোমাকে নিয়ে দেখাবো। না আমাকে আমার ভাগ্নে প্রায়ই বলে চলো মাসি একটু যে ঘুরে আসি। আমি যা তুই যা, চলো না মাসি যে একটু জিজ্ঞেস করে আসি যারা এখন ভাড়া থাকছে তারা কেমন থাকছে, ভালো আছে কিনা, টক টক শব্দ পায় কিনা, চলো না মাসি। আর কি, এটাই ছিল আজকের এপিসোড, কিন্তু এখানেই শেষ নয়। এবার আমি পড়ে শোনাবো আগের দিনের এপিসোডের যে টপ কমেন্টসগুলো ছিল সেইগুলো। আকাশ বিশ্বাস লিখছেন, অনেক রকমের নেশা হয়ে শুনেছি, কিন্তু দাদা তুমি এটা কি নেশা ধরিয়ে দিলে? তোমার চ্যানেলের বৃহস্পতিবার আর রবিবারের ঘটনাগুলো শুনতেই হবে, নাহলে কিছু বাকি বাকি মনে হয়। যেমন নেশা ধরিয়েছ তোমাকে ঘটনা কন্টিনিউ করে যেতে হবে, কোনোদিন বন্ধ যেন না হয়। লাভ ফ্রম হাওড়া। থ্যাংক ইউ আকাশ। বৃষ্টি দাস লিখেছেন, ভার্সিটি শেষে আসার সময় যে কোনো কাজের ফাঁকে তোমার গল্প না শুনলে কিন্তু দিনটা অসম্পূর্ণ হয়ে যায়। মাকে নিয়ে 7 দিন মেডিকেলে ছিলাম, তাই জন্য অনেকগুলো ভিডিও মিস করে গেছি। আমার মায়ের জন্য প্রার্থনা করো, বাংলাদেশ থেকে ভালোবাসা ছড়ালাম। নিশ্চয়ই তোমার মা খুব তাড়াতাড়ি সেরে উঠবে, এটাই আমি প্রার্থনা করছি। চামেলি দাস লিখছেন, আমি তোমার পুরনো সব ঘটনাগুলো ডাউনলোড করে শুনি, খুব ভয় লাগে তবুও শুনতে ভালো লাগে। সুস্মিতা মণ্ডল লিখছেন, তাড়াতাড়ি করে সব কাজ সেরে নিয়ে 3টের সময় ফ্রি টাইম বের করে পডকাস্ট শোনার আগ্রহটার মধ্যে আলাদা একটা ব্যাপার আছে। রুবি বারিক লিখছেন, জাস্ট অপূর্ব। অফিস থেকে ফেরার সময় ভিড় বাসে গরমের মধ্যে আমার সঙ্গী হয়ে ওঠে কিউরিওফাইড। অনেক ভালোবাসা নিও দা ভাই, এবং সবসময় সুস্থ এবং সতর্ক থেকো। নিশ্চয়ই। সুশোভন হালদার লিখছেন, দাদা আমি সুশোভন। আমি প্রথম দিকে অন্য একটা চ্যানেল শুনতাম, কিন্তু আমার একটা মাসির ছেলে তোমার কিউরিওফাইড দেখার জন্য সাজেস্ট করে। আমি প্রথমত তোমার এই যে ঘটনাটা রয়েছে হাওড়া বালিতে যেটা ঘটেছিল, ওটাই আমার প্রথম শোনা ঘটনা। এতটাই ভয় পেয়েছিলাম যে তারপর থেকে প্রত্যেকটা দুপুরেই আমি তোমার ঘটনাগুলো শুনছি। লাভ ফ্রম ডায়মন্ড হারবার। জয়িতা দত্ত লিখছেন, সবাই রাতে তোমার কল রেকর্ডিং শোনে, আর আমি ভোরবেলা ঘুম থেকে উঠে বাড়ির কাজ করতে করতে কানে হেডফোন লাগিয়ে শুনি। ভোরবেলা কল রেকর্ডিং শোনার কিন্তু আলাদা একটা মজা আছে, যেটা আমি ফিল করি।
খুব ভালো লাগে এই সব ঘটনাগুলো শুনতে। আর ইমনের ঘটনাটার ফার্স্ট পার্ট শোনার পর থেকেই সেকেন্ড পার্টের অপেক্ষাতে ছিলাম। ফাইনালি আজকে সেটা পেলাম। তুমি এগিয়ে যাও, পাশে আছি। শবরী মুখার্জি লিখছেন, মানে আমাদের শবরীদি, দারুণ ঘটনা, সত্যি ভাই অ্যাডিক্টেড হয়ে গেছি, বাট রোজ শোনা ভালো নয় জেনেও শুনে যাচ্ছি। বজরংবলী আছে তো আমার সাথে, এই ভেবে ঘটনাগুলো শুনি। দেবাত্তা চন্দ লিখছে, আমি ট্রেনিংয়ের মাঝখানে শুনছি RIP ট্রেনিং, লাভ ইউ কৌস্তভ ফ্রম টেক্সাস। এটাই ছিল আজকের এপিসোডের টপ কমেন্টসগুলো। আশা করছি আজকের এই এপিসোডটা আপনাদের ভালো লেগেছে। কিউরিও ফাইটের নেক্সট এপিসোড আসছে বৃহস্পতিবার দিন দুপুর 3টের সময়। ততক্ষণ অবধি কিউরিও ফাইটের এরকম আরও 2টি এপিসোড শুনতে আপনার মোবাইল স্ক্রিনে আসা ডান দিকের অথবা বাদিকের বক্সে ক্লিক করুন।